যন্ত্রণা, জ্বালা, এখানে এটাই। ইরিটেট মানে বিরক্ত, রুষ্ট, কুপিত, উত্তপ্ত করা, শরীরের অংশ বিশেষ অস্বস্তি, একটা জ্বালা পড়া, একটা দাহ তৈরি করা। হ্যাঁ, অস্বস্তি, একটা দাহ অবস্থা তৈরি করে। তো যাই হোক, ইরিটেশন হয়, সোয়েলিং হয়, ইউরেথ্রাল সোয়েলিং, ইউরেথ্রাল স্ট্রিকচার হয়। এটার মধ্যে ইউরেথ্রাল স্ট্রিকচার আছে, ক্যানাবিস সেটাবেতেও আছে, আবার ক্যান্থারিসের মধ্যেও আছে। আর প্রস্রাব করার সময় ডিউরিং ইউরিনেশনের মধ্যে তার পায়খানার ব্যাগ চাপে। তবে তাহলে যেটাই দেখলাম, এর মেইন বৈশিষ্ট্য হলো প্রস্রাবের শেষের দিকে তার জ্বালাটা বেশি হয়, এবং জ্বালাটা বিশেষ করে করে তার মূত্র দ্বারে করে। আমি আবার ক্যান্থারিসে চলে আসি। তো আর কার সাথে কম্পেয়ার করতে বলছে? মার্ক করের সাথে। আমরা মার্ক করটা একটু প্রস্তাবের অংশটা আমরা একটু দেখে দিই, মার্ক করে প্রস্তাবের অবস্থাটা কি হয়। মার্ক করের দেখেন, আমরা একটু প্রস্তাবের অবস্থাটা দেখি। মার্ক করের মধ্যে থাকে সিস্টাইটিস এবং স্ট্রং আর্জিং ফর ইউরিন। এরও প্রস্তাবের খুব বেগ পায়, মানে অফেন আনরিলিভ বাই ভয়েডিং। প্রস্তাব করার পরেও তার প্রস্তাবের বেগ যায় না, প্রস্তাব লেগেই থাকে। ঠিক আছে, এই যে সিস্টাইটিসের মধ্যে প্রস্তাব লেগেই থাকে, প্রস্তাব শেষ হওয়ার পরে তার প্রস্তাবের ব্যাগ যায় না। এবং এরও টেনেসনেস থাকে, যেটা ক্যান্থারিসের মধ্যে থাকে। এরও প্রচন্ড টেনেসনেস থাকে। কনস্ট্যান্ট আর্জিং ফর ইউরিনেশন, সবসময় প্রস্তাবের বেগ লেগেই থাকে। ডাইসেরিয়া, এর কষ্টকর প্রস্তাব আছে। বার্নিং ফ্রম দ্য ইউরেথ্রা, এই লক্ষণ সবগুলাই ক্যান্থারিসে আছে। ইউরেথ্রাইটিস উইথ পুরুলেন্ট ডিসচার্জ, মূত্রথলি প্রদাহ, তার সাথে পুজের মতো ডিসচার্জ। ইন্টেন্স বার্নিং, প্রচন্ড জ্বালা, এন্ড এক্সক্রিশন, ভিতরে জানে হাজিয়ে গেল। এর ফাইমোসিস আছে। ফাইমোসিস হলো মুদারুক, কি বলে ফাইমোসিস, আরেকটা হলো প্যারাফাইমোসিস। আচ্ছা, ওটা পরে দেখছে। এরও বেলানাইটিস আছে। তাহলে প্রস্রাবের লক্ষণ দিয়ে, শুধু প্রস্রাবের লক্ষণ দিয়ে মার্ক করের সাথে পার্থক্য করা খুব কঠিন। তবে আমরা মার্করিয়াস সলের যে বৈশিষ্ট্যগুলা আছে সেগুলা পাবো আর কি। ঘাম হবে বেশি, ওই যে জিহ্বা টিব্বার লক্ষণ মোটামুটি সবই মার্কসলের মতো। তো সাথে এই অবস্থাটা আছে। তবে এই যে জ্বালাকর ব্যথাটা দুইটার মধ্যে আছে। আমার মনে হয় ক্যান্থারিসে মনে একটু বেশি আছে, এরও আছে প্রচন্ড জ্বালা। পার্থক্য করা খুব কঠিন মার্ক করের সাথে। আজকে জহির স্যার নাই? আজকে জহির স্যার আছে তো, ছিল তো। আমরা আবার ক্যান্থারিসে চলে যাই। তো ক্যান্থারিসে আরেকটা পার্থক্য করা হলো মার্করের। দেখেন, মার্করের আমরা অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে মার্কর করব। মার্করের যে কোনো জিনিসের টেনেসনেস থাকে। দেখেন, এই বলছি যে মার্করের বৈশিষ্ট্য হলো সকল বৈশিষ্ট্য মার্কসলের মতো। স্যার, ওই যে ফাইমোসিসটা কি ওই যে পিপিইউস এর যে ইনফ্লামেশন হয়ে হয়ে যায়, মানে বুঝে এরকম কিছু? অনেকে দেখবে না যে মুসলমানের মতো হয়ে যায় এমনি, আসলে তো ফাইমোসিস দেখাই।
ফাইমোসিস হলে এমন একটা কন্ডিশন যেটা যে ফোর স্কিন আছে ক্যান নট বি রিট্রাক্টেড, পিছনের দিকে নেওয়া যায় না, পিছনের দিকে নেওয়া যায় না। দেখেন নর্মালি এই যে ফোর স্কিন সামনের যে স্কিনটা নর্মালি তো এটা আপনি পিছনের দিকে নিতে পারবেন, পিছনের দিকে নিতে পারবেন। আমরা বলি না যে গ্রাম বাসায় যে ছোট ছোট বাচ্চাদের যে পেনিস ফুটায় দেখাও, হ্যাঁ অনেকে দেখা যায় আমরা বলি ফুটাই, হ্যাঁ আপনাদের গায়ে কি বলে জানি না, যে তারপরে দেখা যায় যাদের এটা পিছনের দিকে নেওয়া যায় না, যাদের পুরো গ্ল্যান্স পেনিস বেরোয় তাদের মুসলমানি করা সহজ, তখন এটা সহজে পিপলুস বলে সামনের যে স্কিনটা সেটা বের করা কষ্ট। তো ফাইমোসিসের মধ্যে কি থাকে এই ইয়াটা ছিদ্র থাকে ছোট, ছিদ্রটা ছোট থাকে যার কারণে এটা পিছনের দিকে রিট্রাক্ট করা যায় না, এই যে সেটা ফুটানো যায় না। ছোট ছোট বাচ্চাদের দেখেন এই যে পিছনের দিকে নেওয়া যায় না, ঠিক আছে, এটা হলো ফাইমোসিস, এই অবস্থাটাকে বলে ফাইমোসিস। আর এর উল্টা দিক হলো প্যারাফাইমোসিস, মানে সেটা রিট্রাক্ট করছেন পিছনে দিচ্ছেন, এখন সেটাকে আর সামনের দিকে আনা যায় না, সেটা হলো প্যারাফাইমোসিস। তো এর চিত্র দেখে তো পরিষ্কার বোঝা যায়, দেখেন নর্মালি ফোর স্কিন এটা, সেটা পিছনের দিকে ফুটানো যাচ্ছে না, হ্যাঁ ওইখানে আটকে থাকে। তো ফাইমোসিসের ক্ষেত্রে এই ক্যান্থারিস অনেক সময় ব্যবহার হয়। তো এমন একটা কন্ডিশন যেখানে ফোর স্কিন সেটা রিট্রাক্ট করা যায় না। এই টাইট ফোর স্কিন এটা কমন বেবি বয়েজ, ছোট বাচ্চাদের মধ্যে হু আর নট সার্কামস্টাইজ, যাদেরকে মুসলমানি করানো হয় না। হোমিওপ্যাথিক ডাক্তার হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ধরনের সব রোগী দেখাইছে, এই রোগী দেখছি আমি। তবে বয়স্কদের যাদের অনেকের ওইখানে স্কার টিস্যু ফর্ম করার কারণে অনেক সময় সেটা ইয়া করা যায় না, আমি একজন বয়স্ক রোগী দেখছি, ও দেখে আমি ভয় পেয়ে গেছি। ওই যে ভিডিও অফ করে দে, ভিডিওটা দেখবো না, ভিডিও পাচ্ছি না তো, পারস না কিনলি আরে সেটা কাজ করো না, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি ক্যান্থারিস। এখন সিরাজ ভাই বলেন, আমার বড়া শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি মহসিন ছাত্র ক্যান্থারিস সম্বন্ধে সবকিছুই বলে গেছেন, আমি শুধু কেবল ওনার কথাগুলো একটু রিপিট করি আর কি। একটা প্রবাদ আছে গ্রামের মধ্যে আর কি, এক মেয়ে মানে গ্রামের মেয়ে আর কি ভালোবাসতো একটা ছেলেকে। এখন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, ওই মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, এই জন্য মা মেয়েকে ধরে দিছে মার, ভীষণ মার দিছে। তো মার দেওয়ার পরে মেয়ে কাঁদতেছে আর বলতেছে মা জলে, মা জলে। তো মা বলে কি জলে? মেয়ে বলে মা ভালোবাসা জলে। এখন ক্যান্সারিস পড়তে গেলে যে জ্বালা, হ্যাঁ ওই জ্বালার কথাটা আমার মনে হয়ে গেছে আমার, এটাতে সব জায়গাতে সে জ্বালাদারি থাকে আর কি। তো আমরা জানি যে ক্যান্সারিসটা সোর্সটা হচ্ছে স্প্যানিশ ফ্লাই থেকে, ওই মাছি থেকে এটা তৈরি করা হয়। তো ক্যান্সারিসের যে ইন্টেন্সিটি, যেটা প্রবলতা, তীব্রতা, যে কোনো রোগের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি থাকবে লক্ষণের, স্পেশালি যেটা জেনিটো ইউরিনারি সিস্টেমে থাকে, যেটা কি আমরা মূত্রযন্ত্রটাই হচ্ছে এই ক্যান্সারিসের একটা প্রধান ক্ষেত্র। এক্ষেত্রে যে দ্রুততা থাকবে এবং যেটা তীব্রতা থাকবে, যেটা আর কি, যেমন আমি এই বছর দুজন রোগী দেখছি। দুজন রোগীর মধ্যে একজন লোক সব ভোর রাতে উনি গোসল করতে গেছেন, অজু করতে গেছেন, যার পরে উনি অজু করে বাসায় আসার পরে দেখলেন ওনার ডান হাতে এখানে জাস্ট ইন্ডেক্স ফিঙ্গারের পাশে এখানে কেমন যেন একটা ফুসকুর মতো উঠছে। তো উনি চুলকাইলো, চুলকানোর পরে আস্তে আস্তে 1-2 ঘন্টার মধ্যে এটা ফুলে তীব্র হয়ে গেছে, প্রচন্ড তীব্র হয়ে গেছে। তো
উনি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করছে, ওনার ডায়াবেটিস ছিল, উনি আমার কাছে আসছিল। আসার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে আমি ভুল করছি একটা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ ক্যান্সারিসটা ওই সময় আমার মাথায় ছিল না, কারণ উনি বলছে আমার ঠান্ডায় ওনার উপশম হয়। তাই ওনাকে অ্যাপিস দিছিলাম, তো উনি আমাকে বিকেল পর্যন্ত বলছিল যে অ্যাপিস খেয়ে উনি অনেকটা ভালো ছিল, কিন্তু পরে রোগীটা আমার কাছে আসে না। তো গত সপ্তাহে একটা রোগী দেখছি আমি, উনি ওই যে পানিতে কাজ করতে গেছে, পানিতে কাজ করার পরে এরকম ওনাকে পোকা নাকি সে কামড় দিছে, দেওয়ার পরে হাত ফুলে গেছে ওনার। তো উনি বলছিল উনি পানিতে কাজ করছিল, ওনাকে রাষ্ট্রক দিছিলাম, তো রাষ্ট্রক তো ভালো হয়ে গেছিল উনি। তো কিছুক্ষণ আগে আমাদের একজন মনে হয় মহসিন স্যারকে প্রশ্ন করছিল যে ইরিসিপেলাসের ক্ষেত্রে কিভাবে আমরা এই ক্যান্সারিসকে মানে আমরা আলাদা করব। তো ইরিসিপেলাসের ক্ষেত্রে আসলে ক্যান্সারিসের সাথে রাস্টক্সের সাথে বেশি মানে সাদৃশ্য থাকে বা পার্থক্য করার জন্য প্রয়োজন হয়। কারণ যেরকম আমরা যেটা ফুসকুড়ি যেটা উঠে আর কি, ওই ফুসকুড়িটা রাস্টক্সে দেখা যায়, আবার ক্যান্সারিসও দেখা যায়। কিন্তু ক্যান্সারিস এবং রাস্টক্সের পার্থক্য হচ্ছে যে ক্যান্সারিসের ফুসকুড়িগুলো কালো হয়ে যাবে, উঠার পরে কালো হয়ে যাবে, এবং এটা অতি দ্রুত মানে গ্যাংগ্রিনের দিকে মানে পরিণত হবে। আর আমরা জানি যে রাস্টক্সে এই তাপে এবং ওখানে প্রেসার দিলে ভালো লাগে, কিন্তু ক্যান্সারিসে হবে সেন্সিটিভনেস থাকবে, সেখানে ওখানে হাত ছোঁয়ানো যাবে না। হ্যাঁ, কোনো কিছুর সাথে স্পর্শ বা টাচ হলে যদি বৃদ্ধি হয় এবং যদি সেখানে যেরকম জ্বালা থাকে, তাহলে আমরা আর যদি অল্প সময়ের মধ্যে সেটা যদি এই কালো বর্ণ ধারণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান্সারিস আমরা চিন্তা করবো আর কি, রাস্টক্স চিন্তা না করে। যেহেতু রাস্টক্সের আক্রান্ত স্থানে ওখানে প্রেসার বা তাপ টাচ করলে তার ভালো লাগে, কিন্তু ক্যান্সারিস কোনো টাচ সহ্য করতে পারবে না। তো এটা আমরা মনে রাখবো আর কি। আর আমরা সাধারণত স্যার কোল্ড অ্যাপ্লিকেশনে মনে হয় বেটার ফিল করবে ক্যান্সারিসে। জি জি, কোল্ড অ্যাপ্লিকেশনে মনে হয় বেটার ফিল করবে, মানে ঠান্ডা পানি বা ঠান্ডা। আমি শেষ করে নাই, হ্যাঁ আমি আসতেছি মানে আমরা সাধারণত রাস্টক্স ক্যান্সারিস পড়তে গেলে যে ক্যান্সারিসের জ্বালা পড়তে গেলে আমাদের আসলে কয়েকটা ওষুধের সাথে আমাদের একটু পার্থক্য করার দরকার, তাহলে ক্যান্সারিসের চিত্রটা আমাদের মানে মনে চলে আসবে। সেক্ষেত্রে আমরা ক্যান্সারের সাথে জ্বালার ক্ষেত্রে আমাদের আসবে প্রথমে আমরা অ্যাপিস এর কথা আমাদের মনে আসবে, আর্সেনিকের কথা মনে আসবে আমাদের ক্যান্সারের সাথে আর কি। তো আমরা জানি যে ক্যান্সারিসটা আসলে দ্রুত যেটা ইন্টেন্সিটি বেশি থাকবে, দ্রুত মানে হঠাৎ করে একটা সমস্যা হলো, সেটা বেড়ে গিয়ে অনেক তীব্র হয়ে গেল, অনেক ডিস্ট্রাকটিভ হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের ক্যান্সারের কথা আমাদের মনে আসবে। আর অ্যাপিসটা একটু পরে আসবে। আর অ্যাপিস এবং ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাপিসটা হচ্ছে আমরা জানি প্রচন্ড গরম কাতর, আর প্রস্রাবের জ্বালা ক্যান্সারিসও আছে অ্যাপিসও আছে, কিন্তু অ্যাপিসের চাইতে ক্যান্সারিসের জ্বালাটা বেশি, এবং ক্যান্সারিসের জ্বালা থাকবে সেখানে কেটে ফেলার মতো কাটিং পেইন থাকবে, বার্নিং পেইন যেটা থাকতেছে এখানে। আর অ্যাপিসের যেটা জ্বালাটা সেটা আমরা জানি যে হুল ফুটানো ব্যথা। আর অ্যাপিসে যেমন থার্স্টলেস, সম্পূর্ণ থার্স্টলেস থাকে, কিন্তু ক্যান্সারিস কিন্তু থার্স্টি। আপনি দেখেন সিনথেসিস গিয়ে দেখবেন সেকেন্ড গ্রেডের থার্স্টি হচ্ছে ক্যান্সারিস, আর থার্স্টলেসও আছে, সেটা থার্ড গ্রেডে আছে। তো আমরা ক্যান্সারিস এবং অ্যাপিসের মধ্যে পার্থক্য করতে গিয়ে আমরা দেখবো যে অ্যাপিস তো প্রচন্ড গরম কাতর, তার এরকম প্রস্রাবে জ্বালা আছে, ফোটা ফোটা প্রস্রাব পড়বে, এবং এই সেক্ষেত্রে আমরা দেখবো যে পিপাসাটা দেখবো আর কি, পিপাসা দেখে আমরা এই অ্যাপিস এবং ক্যান্সারিসটা আমরা পার্থক্য করতে পারবো। আর পানি পিপাসাটা দেখবো আমরা, যদিও ক্যান্সারিস পানি খেলে তার পেট ব্যথা অথবা তার ইউরিনারি সিস্টেমে পেইন সে অনুভব করে, এই জন্য কিন্তু অনেক সময় ক্যান্সারিস পানি খায় না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর আর্সেনিকের ক্ষেত্রে আমরা যেটা দেখি আর কি, আর অ্যাপিস এবং ক্যান্সারের আরেকটা লক্ষণ হচ্ছে যে মানে অ্যাপিসের মধ্যে থাকে ঘুম ঘুম ভাব থাকে, হ্যাঁ, যেটা থাকে না, যেটা আর কি, যেটা আমাদের এই যেটা ক্যান্সারিসে থাকে না। আর যেটা হচ্ছে যে রাস্টক্সের ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, এখানে অস্থিরতা থাকবে, কিন্তু রাস্টক্সে থাকবে অস্থিরতা থাকবে এবং সেটা গরমের উপশম থাকবে, আর ক্যান্সারিসে থাকবে ঠান্ডার উপশম, অ্যাপিসও ঠান্ডার উপশম। তাহলে আমরা পিপাসা দেখে কিন্তু আর কাতরতা দেখে, আর
যদিও ক্যান্সার হিসেবেও কিন্তু ঠান্ডা উপশম, অ্যাপিসেও কিন্তু ঠান্ডা উপশম, তারপরেও অ্যাপিস বেশি গরম কাতর, এটা আমরা একটু মনে রাখবো আর কি। তো এই ক্ষেত্রে আমরা এই আর ক্যান্সারিসের ক্ষেত্রে তো ফোসকা উঠে যাবে, যেখানে আমরা জানি ফোসকা উঠবে এবং সেটা জ্বালা থাকবে। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু এই আমরা অ্যাপিস, ক্যান্সারিস, রাস্টক্স এই ওষুধগুলোকে একটু আমাদের মানে মনে আমরা পাঠ্য করে ফেললাম। আর ক্যান্সারিসটা মহসিন স্যার বলছেন যে ব্লাড ডিসেন্ট্রিতে ইউজ হয়। তো এখানে কিন্তু আমরা যদি এই ইয়ের বইতে আছে, এটা আপনার আমাদের ডেস্কটপ গাইডে কিন্তু আছে, দেখেন এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, দেখেন ডায়রিয়াল কন্ডিশন উইথ গ্রেট বার্নিং এন্ড টেনসমাস এন্ড ব্লাডি স্টুল, সেখানে মার্ক করার সাথে একটা মানে পার্থক্য করছে এখানে। কিন্তু আমরা এখানে যদি দেখি যে রক্ত আমাশয়ের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহৃত হয় তার মধ্যে মার্কর একটা ওষুধ, ক্যান্সারিজ একটা ওষুধ, আমরা অ্যাকোনাইডের সাথে একটা পার্থক্য করতে পারি, নাগবুমের সাথে আমরা পার্থক্য করতে পারি, কারণ এই প্রত্যেকটা ওষুধে কিন্তু কুন্থন আছে। তো নাগবুম যদি আমরা দেখি তাহলে নাক্সের রোগীগুলো কিন্তু অল্প পরিমাণে যদি তার এই স্টুল হয়ে যায়, হ্যাঁ, বা রক্ত মিশ্রিত পায়খানা হয়ে গেলে সে উপশম বোধ করে, কিন্তু ক্যান্সারিজ কিন্তু এমন না। আর অ্যাকোনাইড তো আমরা জানি যে তীব্র হবে, হঠাৎ হবে, অস্থিরতা থাকবে, মৃত্যু ভয় থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইড চিন্তা করতে পারবো আর কি। আর এই মার্কর এবং এই ক্যান্সারিজের মধ্যে যেটা দেখি আর কি, যে মার্করে রক্তের ভাগটা বেশি থাকবে ইয়ের সাথে, ক্যান্সারিজের সাইডে আর কি। তো এটা আমরা যদি মাথায় রাখি, সেক্ষেত্রে দেখা যাবে কি আমরা ক্যান্সারিজের সাথে মার্করের এই ব্লাড স্টুলের পার্থক্যটা আমরা দেখবো আর কি এটা। আর আমি ওই যে মহসিন স্যারকে বলছিলাম যে আমি একটা রুগী দেখছিলাম, একটা রুগী সৌদি আরব থাকতো, অবশ্য আসলে ঘটনাগুলো বললে আমাদের বেশি মনে থাকবে আর কি। প্রেফিজমের একটা রুগী দেখছি আমি, সেই রুগীরা সৌদি আরব থাকতো, উনি বিবাহিত, 2টা সন্তান আছে। তো এই সমস্যার কারণে যে মানে যেটা ইরেকশন অফ প্যানিস যেটা আর কি, এই সমস্যার কারণে উনি খুব সমস্যায় ফিল করতেন, উনি ওখানে জামা কাপড় পরা বা সারাক্ষণ এই সমস্যাটা আমার থাকতো। তো উনি দেশে আসছেন, দেশে এসে আমাকে তার ভাই বলছিল যে আমার ভাইয়ের অবস্থা, উনি যে ওখানে ডাক্তার অপারেশন করতে বলছে। তো মহসিন স্যার তো অলরেডি বলছেন যে সিকেল সেল এনিমিয়া হলে এটা হয়। তো সেখানে অনেক সময় যে অক্সিজেন সাপ্লাই যদি কম থাকে যদি বডিতে, এক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কিন্তু রুগীটা কিন্তু আমার চিকিৎসা নেননি, উনি বলছেন ওখানে ডাক্তার ওনাকে অপারেশন করবে। তবে আমি রুগীটা দেখছি, হ্যাঁ, ওনার সমস্যাগুলো শুনছি। উনিও আমার চেম্বারে যখন আসছেন, তার পেরিনিয়াম রিজন বা উনি যে প্যান্ট পরছেন, আমি দেখলাম যে ওটা অনেকটাই মানে ওই যে পেনিসটা মানে ইরেকশন অবস্থায় আছে। তো এই একটা রুগী আমি দেখছিলাম, কিন্তু ওষুধ দেওয়ার মানে সৌভাগ্য হয়নি, কারণ অ্যালোপ্যাথির কারণে। আচ্ছা, আর ছোটবেলায় যখন আসলে হোমিওপ্যাথি ওষুধে পড়ি নাই বা জানতাম না, তবে একটা কথা মনে পড়ে আমার সাথে অনেক সময় আমার ওই যে একটা ফ্রেন্ড, ভাগ্নে সম্পর্ক হয় আর কি, ফ্রেন্ডেই একসাথে পড়াশোনা করছি, রাতে ঘুমাতে। তো তার কিন্তু ওই যে স্পন্টানিয়াস মানে ইরেকশন ডিউরিং স্লিপ এই সমস্যাটা ছিল। তো সে যখন রাতে ঘুমাতো, লুঙ্গি পরে তো রাতে বেলা আমরা ঘুমাতাম, তো দেখা যায় কি তার এই সমস্যাটা ছিল। তো তাকে আমরা এই ধরনের ওই যে পরবর্তী যখন বড় হইলাম, তখন আমরা দুষ্টুমি করে বলতাম যে তার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তার ক্যান্সারিজ মাদার খাওয়া। তো এটা আসলে চিকিৎসার লক্ষণ না থাকলে কিন্তু হবে না, আমি জাস্ট দুষ্টুমি করে বললাম আর কি এটা, যে আমরা বলতাম যে এই ধরনের যদি কারো স্পন্টেনিয়াস যদি ইরেকশন ডিউরিং স্লিপ থাকে তো বলে ক্যান্সারিজ দাও। তো লক্ষণ থাকলে অবশ্যই দিবেন, লক্ষণ না থাকলে তো আসলে দেওয়া দরকার নেই। তারপরে আমরা আসলে এই মহসিন স্যার তো আসলে সবকিছু বলেই ফেলছেন, আমি শুধু কেবল এই ক্যান্সারিসের যেটা সামারিটা একটু বলে দিই, উনি যেটা বলছেন সেটা রিপিট করে দিই, তারপরে উনি আমাদেরকে রেপার্টরি থেকে দেখাবেন আর কি। তো উনি আমাদেরকে বলছিলেন যে ক্যান্সারিস সাধারণত মিউকাস মেমব্রেনের উপরে কাজ করে, সেখানে যেটা তীব্র প্রদাহ যেটা সিভিয়ার যেটা ইনফ্লামেশন তৈরি হয়, এখানে জ্বালা সৃষ্টি হয়, এবং এটা আসলে যৌন এবং মূত্রযন্ত্রের উপরে কিন্তু বেশি ভূমিকা রাখে আর কি। আবার আমরা আরেকটা কাজে ক্যান্সারিজ ব্যবহার করি, সেটা হচ্ছে এই কিডনিতে যখন পাথর হয়, তখন পাথরগুলো যখন আসে, অনেক রোগী তখন হাসপাতালে চলে যায়,
এবং ওখানে তীব্র জ্বালা ব্যথা থাকে। তো এই সময় আসলে কিডনি স্টোনের রোগী আসলে আমি সাথে কিন্তু ক্যান্সারের থেরাপি দিয়ে দিই। তো আমাকে বলি যখন পাথরটা আসবে, আসার সময় হয়, তখন এটা পানিতে দিয়ে ঘন ঘন খাবেন। তো রোগীরা কিন্তু এতে খুব উপশম পায় আর কি। আর সেক্ষেত্রে আমরা তো দেখছি যে ডায়রিয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় বা ব্লাড ডিসেন্ট্রির ক্ষেত্রে, সেখানে মিউকাসের পরিমাণ বেশি থাকবে এবং সেটা বেশি কুণ্ঠন থাকবে সেখানে, আমরা এটা জানি। তারপর দিয়ে মূত্রথলি যেটা প্রচন্ড ব্যথা থাকে, সাথে বারবার মানে প্রস্রাব ত্যাগের একটা ইচ্ছা থাকে, ডিজায়ারটা শেষ হয় না, হ্যাঁ, বারবার একটা ইচ্ছা থাকে। তারপর দিয়ে আমরা জানি যে প্রচন্ড ব্যথা থাকে সেখানে, আর ফোটা ফোটা প্রস্রাব হয় এবং প্রত্যেকটা প্রস্রাবের ফোটা যেন মানে আগুন, স্ক্যাল্ডিং ওয়াটার, এরকম খুব সিদ্ধ বা গরম পানির মতো মনে হবে রোগীর কাছে। তারপর দিয়ে আমরা জানি যে মূত্রথলির যেটা হচ্ছে নেক অফ ব্লাডার, যেটা মহসিন স্যার বলছেন কতক্ষণ আগে, সেখানে যা তীব্র জ্বালা থাকবে এবং ব্যথা থাকবে, কেটে কাটিং পেইন থাকবে, টিয়ারিং পেইন থাকবে, সেখানে কেটে গলার মতো ব্যথা থাকবে। প্রস্রাবের আগেও জ্বালা থাকে, যখন প্রস্রাব করা হয় তখনও থাকে, এবং প্রস্রাবের পরও কিন্তু যে মূত্রনালীতে কিন্তু মানে একটা ভীতিকর মানে যেটা অ্যাগনি যেটা আমরা বলি, এবং তীব্র একটা ব্যথা থাকে, কেটে ফেলার মতো ব্যথা সেখানে থাকে। তারপর দিয়ে আমরা জানি যে প্রস্রাবে যখন বের হয়, হ্যাঁ, ওর সাথে কিন্তু প্রচন্ড জ্বালা থাকে। আর আর আমরা যদি এই যে প্রথম আগে আমি যেটা বললাম যে কোনো রোগে কিন্তু আপনারা আমরা যখন ক্যান্সারিস অথবা অ্যাপিসকে আমরা যখন পার্থক্য করব, যেটা একটা বড় লক্ষণ হচ্ছে যে ক্যান্সারিসে সবসময় যেটা হচ্ছে যে ইরেকশন, যেটা আর কি আমরা যেটাকে যদি অবিরত যেটা বলি আর কি, অবিরত একটা লিঙ্গ উদ্রেক যেটা বলি আর কি, এটা এই লক্ষণটা কিন্তু ক্যান্সারিসে থাকবে। প্রস্রাবে জ্বালা হোক, সেখানে অন্যান্য সমস্যাগুলোর সাথে যেটা অ্যাপিসে যেটা থাকে না, যে প্রং যেটা রিয়েকশন যেটা, সেটা অ্যাপিসে থাকে না, সেটা ক্যান্সারিসে থাকে। তো এই লক্ষণটা কিন্তু আমরা মনে রাখতে পারি। এক সেকেন্ড। আচ্ছা, তো আমরা তো দেখলাম যেটা আর কি, যে ওখানে খুব আমরা আসলে 2-1 মিনিটের মধ্যে আরেকটা বই থেকে একটু বই চাইলে আমরা, আর ওই মেন্টাল সিমটমের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম আর কি, যেটা ওরা যে অ্যাডাল্টারাস থাকে, ওরা খুব ব্যভিচারী থাকে, ওরা ইরেকটিক ডিলিরিয়াম থাকে, ওরা মানে প্রেমমূলক, ওরা যেটা প্রলাপ যেটা সেটা বকে, ওরা ল্যাসিডিয়াস যেটা থাকে, ওরা লম্পট থাকে, ওরা নিম্ফোম্যানিয়া থাকে। এই ক্যান্সারের রোগীগুলো, এটা দিয়ে তো আমরা আসলে যে লিলিয়াম টিক বা অন্যান্য ওষুধগুলো করতেছিলাম, তখন তো ক্যান্সারের দিকে আসা হলো। আর আমাদের ওই যে বন্ধু রানী যেটা বলছিল যে কিডনির ওষুধগুলো করার জন্য আর কি, তো সেটা তো মহসিন স্যার অলরেডি বলেই দিয়েছেন এই ক্ষেত্রে আর কি। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যেটা বার্নিং বা কাটিং যে পেইন থাকে, যেটা আর কি নেক অফ ব্লাডার যেটা থাকে আর কি, এটা এক্সটেন্ডিং থ্রু দ্য ইউরেথ্রা, এটা মানে ইউরেথ্রার মধ্যে পর্যন্ত চলে যায় এটা। আর ইউরিনেশন ইজ সো পেইনফুল সো দ্যাট দ্য ড্যান্স অ্যারাউন্ড দ্য রুম ইন অ্যাগনি, মানে প্রস্রাবের যে জ্বালা যে এত তীব্র, এত যে কষ্টকর যে জ্বালা থাকে বা পেইনফুল থাকে, এই জন্য রোগী মানে নাচানাচি শুরু করে দেয়। এটা মানে ক্যান্সারের একটা বড় একটা মানে এত বেশি পরিমাণে থাকে জ্বালাটা কি, এই জন্য। আর যেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট কনস্ট্যান্ট আর্জিং অফ ইউরিনেট passing a few drops at a time, এটা আমরা আগেই বলে ফেলছি এটা। আর এখানে কিন্তু ওই যে রাস্টক্সের মতো ক্যান্সারিজে যেটা আমরা দেখছিলাম যে গ্যাংগ্রিন হওয়ার একটা প্রবণতা, মানে যেটা ইডিসেফালাস হয়, সেখান থেকে দ্রুত গ্যাংগ্রিনের দিকে রূপ নিয়ে যায়। আর এটা স্ট্রং এক্সেসিভ ইরেকশন থাকে, পেইনফুল ইরেকশন, বিশেষ করে রাতের বেলায় এই ধরনের সমস্যাগুলো বেশি থাকে। আর এদের মানে যে ঘাম হয়, এই ঘাম থেকে কিন্তু প্রস্রাবের গন্ধের মতো ঘাম হয় ক্যান্সারিজের ক্ষেত্রে। তো আমরা মহসিন তো বলছেন, এইভাবে আমরা ক্যান্সারিজকে মনে রাখতে পারি। তো মহসিন স্যার, এবার আপনি ল্যাবরেটরি দেখান। শেষ আপনার পড়া? বকবই তো, আর কি করবো, আপনি তো আগেই বলে গেছেন।
ইরিসিপিলাসটা কি রাস্টক্সের আর এপিসের রেডিশ থাকবে বেশি, আর ওটা কালো থাকবে বেশি, আর্সেনিক আর এটা ক্যান্থারিসেরটা ক্যান্সার সেটা কালো হয়ে যাবে। আর্সেনিকের মতো, আর ওইটা রাস্টক্সেরটা তো লাল থাকে আমরা জানি, রাস্ট্র এপিস ওইটা থেকে আলাদা করব। হ্যাঁ, এপিসটা আসলে আর একটু পরে আসে, এপিসের পর্যায়টা আসলে এত মানে দ্রুত হয় না, হ্যাঁ, আর একটু পরে আসে, একটু ক্রনিক স্টেজে দিয়ে গেলে এপিসটা আসে। স্যার হ্যালো হ্যালো স্যার, একটু আমি মশনুজ্জামান স্যার, জি আমি জি একটু এপিসের ক্ষেত্রে, এপিস আর ক্যান্থারিসের ক্ষেত্রে যদি আপনি অনুমতি দেন তাহলে একটু বলেন। ইরিসিপিলাসের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন বলেন বলেন। জি স্যার, এখানে দেখা যায় যে মানে ইরিসিপিলাসের ক্ষেত্রে ক্যান্থারিস আর এপিস খুব মানে সাদৃশ্য থাকে, সিমিলার হয়। তো এই ক্ষেত্রে এবং দুইটাতেই দেখা যায় যে মূত্রযন্ত্রের সমস্যাগুলো থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এপিসের রোগীদের ক্ষেত্রে অনেক বেশি শোথ থাকে, মানে ক্যান্সারের তুলনায় অনেক বেশি শোথ থাকে আর ফোলাদ থাকে। আর ক্যান্সারের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি ফোসকা থাকতে দেখা যায়। আর ক্যান্সারিসের জ্বালাটা এপিসের জ্বালার চেয়ে অনেক বেশি থাকে, তীব্র থাকে। আর এপিসে থাকে যে জ্বালা থাকে এবং সেটা ফুল ফোটানোর মতো অনুভূতি দেখতে পাওয়া যায়। আর এপিসের তুলনায় ক্যান্থারিসের জ্বালা কিন্তু বেশি থাকে মূত্র লক্ষণে। আর মানসিক দিক থেকে দেখা যায় যে যখন জ্বালা করে বা সমস্যা হয় হুল ফোটানো বেদনার জন্য, দেখা যায় যে রোগী মাঝে মাঝে তীব্র চিৎকার করে উঠে, শিয়েকিং স্ক্রিমিং যেটাকে বলে। এবং দেখা যায় যে এবং এই ক্ষেত্রে দেখা যায় এপিসের ক্ষেত্রে উদ্বেগ বসে যাওয়ার এবং মস্তিষ্ক ঝিল্লি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এপিসের ক্ষেত্রে দেখা যায় যে রোগীর বেশি একটা অস্থিরতা আমরা দেখতে পাই না, যেটা ক্যান্সারিসে অনেক বেশি দেখতে পাওয়া যায়, অস্থিরতা, অসন্তুষ্টি এবং পীড়িত অবস্থাটা খুব বেশি হয়। এবং দেখা যায় যে সে সময় সময় দেখা যায় ক্যান্সারিসের রোগী কোকায় এবং কাতরোক্তি করে, এবং সেও কিন্তু প্রচন্ড ভাবে চিৎকার করে ওঠে এবং দেখা যায় যে অবিরত মানে কনস্ট্যান্ট সে নড়াচড়া মুভমেন্ট করতে চায়, মোশনে থাকতে চায়। হ্যাঁ, আর এক্ষেত্রে যে অস্থিরতার ক্ষেত্রে আমরা দেখি আর্সেনিকের সাথেও কিন্তু যে মানসিক লক্ষণ থেকে আর্সেনিকের সাথেও আমাদের ক্যান্সারিসের অনেক সিমিলারিটি আছে। তো এক্ষেত্রে দেখা যায় যে আর্সেনিকে তো আমরা জানি যে গরমে জ্বালায় যদি গরম করে, আর্সেনিক হচ্ছে শীত কাতর। হ্যাঁ, আর গরমে যদি জ্বালার মধ্যে যদি গরম হট অ্যাপ্লিকেশন দেওয়া হয় তাহলে দেখা যায় যে তার উপশম হয়। আর ক্যান্সারিসে হচ্ছে কোল্ড অ্যাপ্লিকেশনে উপশম হয়। আর হচ্ছে আর্সেনিকে দেখা যায় যে অনেক বেশি পিপাসা থাকে এবং কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি পান করে। তো অসংখ্য ধন্যবাদ স্যার। জি জি জি, আসল কথা হলো যে এপিসমেল চিনবো এপিসমেলের বৈশিষ্ট্য দিয়ে। এপিসমেল ইউজুয়ালি গরম কাতর, এপিসমেলের ইউজুয়ালি ইয়া হয় না, কি বলে, পানি পিপাসা থাকে না, জ্বালা এগুলো দেখা যায় দুইটার মধ্যেই আছে। তো ক্যান্সারে একটু বেশি জ্বালা। তো যদি দেখি পানি পিপাসা নাই, আর এপিসমেলের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো শরীরে কি হয়, শোধ বেশি দেখা যায়, শোধ বেশি দেখা যায়। এপিসমেলের বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে আমরা পার্থক্য করবো, লোকাল সিমটম দিয়ে খুব বেশি পার্থক্য করা যায় না। তো যাই হোক, এপিসমেল গরম ঘরে থাকতেই পারে না, কেউ অবশ্য থাকতে পারে না। আচ্ছা, আমরা আবার একটু চলে আসি। আসলে আমরা একটু রেপার্টরির কিছু মেন্টাল লক্ষণ দেখি। তাহলে
তাহলে মোটামুটি আমাদের ক্যান্সারের সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে। এর আগে একজনে বলতেছিলেন যে ইরিসিপিলাস আর সেলুলাইটিস এটা কিভাবে পার্থক্য করব। আসলে এই দুইটা পার্থক্য করা খুব কঠিন, দেখে পার্থক্য করতে পারবেন না। ইরিসিপিলাস আর সেলুলাইটিস এমনি দেখে খুব বেশি পার্থক্য করা যায় না, ঠিক আছে। তবে এটা জানে রাখেন, দুইটাই একই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়, দুইটার একই ধরনের নেচার, এবং অনেক সময় ইরিসিপিলাসটা হলো যখন সুপারফিশিয়াল লেয়ার আক্রান্ত করে স্কিনের যখন শুধু সুপারফিশিয়াল লেয়ার আক্রান্ত থাকে তখন সেটাকে ইরিসিপিলাস বলি। আর যখন সেটাই এই ইরিসিপিলাসটা যখন একদম ডিপার টিস্যু পর্যন্ত স্কিনের আক্রান্ত হয় তখন সেটাকে সেলুলাইটিস বলে। তো ইরিসিপিলাস যেখানে সুপারফিশিয়াল স্কিন আছে সেখানে হয়, যার কারণে মুখের মধ্যে হইতে পারে। আর সেলুলাইটিস গুলা পায়ে বেশি হয়, পায়ের মধ্যে ইরিসিপিলাস হইতে পারে, সেলুলাইটিস হইতে পারে। এক কথায় এই ব্যাকটেরিয়াল ইনফেকশনে যখন ডিপার কানেকটিভ টিস্যু পর্যন্ত ইনফেকশন ছড়ায় যায় সেখানে সেলুলাইটিস, আর যখন সুপারফিশিয়াল স্কিন পর্যন্ত থাকে, স্কিনের উপরে লেয়ার পর্যন্ত থাকে, তখন সেটাকে ইরিসিপিলাস বলি। ইরিসিপিলাসের ক্ষেত্রে সাধারণত এরকম চিত্র থাকে, একটা ভি শেপ অবস্থা থাকে। তো স্কিনটা অত বেশি ডার্ক হয় না, লালই থাকে। আর ইরিসিপিলাস যখন সেলুলাইটিস হয় তখন পুরো পা সহ আক্রান্ত করে ফেলে অনেক সময়, এবং এটা একটু বেশি গাঢ় কালার হয়, পার্পল কালার হয়, বেশি যদি ভিতর লেয়ার পর্যন্ত থাকে। তো যাই হোক, মেইনলি কিছু ব্যাকটেরিয়ার জন্য হয়, তবে সবচেয়ে মেইন ব্যাকটেরিয়া যেটা সেটা হলো ইরিসিপিলাসটা মেইন করে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দিয়া, আর সেলুলাইটিস মেইনলি হয় স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে। বুঝতে পারছেন? সুপারফিশিয়াল যে লেয়ারে যে ইনফেকশন হয় সেটা মেইনলি হয়, প্রধানত হয় দুইটা দিয়ে হইতে পারে, তবে মেইনলি হয় স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে ইরিসিপিলাস হয়, আর স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে সেলুলাইটিস হয়। তো এই ইরিসিপিলাস অথবা সেলুলাইটিস যেটাই হোক, দুইটার মধ্যেই আমাদের ক্যান্থারিস ব্যবহার হতে পারে। তো ক্যান্থারিসের মেইন ব্যবহারের ক্ষেত্রে হলো ইরিসিপিলাসের ক্ষেত্রে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের নোসোড ওষুধ স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস আমরা ব্যবহার করতে পারবো। যদি কারোর মধ্যে এরকম হিস্ট্রি পাওয়া যায়, সেখানে যদি জানা যায় সেটা স্টাফাইলোকক্কাস দিয়ে হয়েছিল, তখন অনেক সময় মাইজমেটিক একটা ইয়ার থেকে যায়, সেগুলো দূর করতে পারে। তো আসেন আমরা ক্যান্সারের কিছু মেন্টাল লক্ষণ দেখি। ক্যান্সারের মেন্টাল লক্ষণ, কমন কিছু মেন্টাল লক্ষণ আমি শুধু ফার্স্ট গ্রেড আর সেকেন্ড গ্রেডের গুলা বলবো। অনেক লক্ষণ আছে। ক্যান্সারিস অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতে পারে, আর ক্যান্সারিসের মধ্যে ওই যে যেহেতু সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি থাকে, তার অ্যামাটিভনেস, অ্যামোরাস, ইরোটিক, সেখানে ক্যান্সারিস একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো এছাড়া আমরা তার মধ্যে লাসিভাসনেস সেগুলোর মধ্যে দেখতে পাই। লাসিভাস যারা, লাম্পট যারা, বেবিচার যারা বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করে, সেখানেও ক্যান্সারিস আমরা দেখতে পাই। আমরা এই জাতীয় ওষুধ লিলিয়ামটিকে দেখেছি, অরিগানামে দেখেছি, প্লাটিনাতে দেখেছি, আর স্টেবিসেগ্রিয়াতেও দেখেছি। তো ক্যান্সারিসের খুব সেক্সুয়াল ডিজায়ার বেশি থাকে, বিশেষ করে রাতের বেলা অনেক সময় তাদের ইরেকশন হয়ে থাকে, পেনিস ইরেক্টেড অবস্থায় থাকে। উদ্বিগ্নতা আছে, তার উদ্বিগ্নতাটা মেইনলি হয়েছে ওই যে প্রস্রাব রিলেটেড, প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা করে প্রস্রাব করার সময়, বিশেষ করে প্রস্রাব করেন সে পেশেন্ট খুব, ওই জন্য প্রস্রাবের বেগ আসলেই সে কি করে, পেশেন্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রস্রাবের বেগ আসলেই উদ্বিগ্ন হয়ে পড়ে। তারপরে হচ্ছে বার্কিং, গেউ গেউ শব্দ করা, গেউ গেউ করা। আচ্ছা, ক্যান্সারিসের বেলাডোনার মতো বাইটিং স্বভাব আছে, কামড়ানোর স্বভাব আছে, এবং তার যখন প্রলাপ বকে তখনই কামড়ানোর স্বভাবটা থাকে। একজন একটু নোট করে রাখেন, পরে আবার ধরবো। আজকে কি ইয়াসমিন লিনা আছে? জি আছি। আচ্ছা, থ্যাংক ইউ।
তো বিভিন্ন কমপ্লেন করে রোগী, তার কমপ্লেনিং, সে বিভিন্ন বিষয়ের উপর অভিযোগ করে। তো মনোসংযোগ করতে পারে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। আমরা কালকে পড়েছি কনসেন্ট্রেশন ডিফিকাল্ট পড়ার সময় মনোসংযোগ করতে পারে না কোন ওষুধে। কালকে কি পড়ছি? স্টেপিসিগ্রিয়া। সরি। মনোসংযোগ করতে পারে না, কনসেন্ট্রেশন তার ডিফিকাল্ট। সেখানে ক্যান্থারিস সেকেন্ড গ্রেডের মেডিসিন, ক্যান্থারিস সেকেন্ড গ্রেডের মেডিসিন। আমরা কালকে পড়েছি স্টেপিসিগ্রিয়া থার্ড গ্রেডের মেডিসিন। স্টেপিসিগ্রিয়া হচ্ছে রিডিং হোয়াইল, পড়ার সময় স্টাডিং হোয়াইল, পড়ার সময় মনোসংযোগ করতে পারে না। সেখানে স্টেপিসিগ্রিয়া কালকে আমরা পড়েছি সেকেন্ড গ্রেডের মেডিসিন, পড়ার সময় মনোসংযোগ করতে পারে না। কনফিউশন অফ দ্য মাইন্ড। আচ্ছা, ক্যান্থারিসের এরকম তর্ক করার স্বভাব আছে, মানে কাছে না খুব তর্ক করার স্বভাব। হ্যাঁ, তর্ক করার স্বভাব, ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, তর্ক করার স্বভাব। লেকেসিস, লাইকোথুজা, নাক্স ভূমিকা, কোস্টিকা, ম্যানাকোনা, হিপিওস্টাল, এগুলো হচ্ছে বড় ওষুধ। তর্ক করার স্বভাব। ক্যান্থারিসও সেকেন্ড গ্রেডের আছে, তর্ক করার স্বভাব। বিরোধিতা, মানে তার বিরোধিতা করা, বিরোধিতা একদম সহ্য করতে পারে না কোন ওষুধে। সিপিয়া আর লাইকোপেডিয়াম, এই দুইটা সবচেয়ে বড়। বিরোধিতা একদম সহ্য করতে পারে না। তো ক্যান্থারিসেরও তর্ক করার স্বভাব আছে, থুরজারও তর্ক করার স্বভাব আছে। যাই হোক, আমরা মেন্টাল লক্ষণগুলো একটু দেখে দিই। দেখেন, তার তর্ক করার স্বভাবটা সেটা বিকেল বেলায় হয়। এইটা শুধুমাত্র ক্যান্থারিস একটা ওষুধেই আছে, বিকাল বেলায় শুধু তার তর্ক করার স্বভাব, অন্য সময় এরকম থাকে না। তারপর হচ্ছে কন্ট্রারি, বৈপরীত্য। যাই হোক, কন্ট্রারি করি, কন্ট্রারি। তো কন্ট্রারি, এটা ভালো মিনিংটা একটু বুঝে নেই। কন্ট্রারি, দেখেন, কন্ট্রারি মানে বিপরীত স্বভাব, বিপরীত প্রবণতা, বিরুদ্ধ বাতাস, বিপরীত বস্তু, বিপরীত ধারণা, বিপরীতে যায়, তাহলে উল্টা পথে যাবে। কন্ট্রারি, এখন কন্ট্রারির মধ্যে এগুলো আছে, অনেকগুলো। This is a contradiction on just in word but also in deed. সে বিপরীত কিছু করে আর কি। টিচার বলছে একটা করতে, সে ডাইনে যাইতে বলছে, সে যাচ্ছে বামে। সে শুধু কথায় বিরোধিতা করেন না, কাজেও বিরোধিতা করে। একজন মা কমপ্লেন করতে পারে তার বাচ্চাকে নিয়ে, যে বাচ্চাকে সে যেটা করতে বলে সে তার উল্টাটা করে। সে বাচ্চাকে যদি বলে জুতা পায়ে দাও, সে জুতা পায়ে দেবেন না, বা জুতা যদি খুলতে বলে সে জুতা খুলবে না, বসবে না, দাঁড়াই থাকবে। মানে এরকম বিপরীত স্বভাব। এই কন্ট্রারির মধ্যে এই বিপরীত স্বভাব আছে। আমাদের ক্যান্থারিসের মধ্যে এই বিপরীত স্বভাব আছে। ওই এই যে ছোট্ট করে আছে। যাই হোক, তো দেখেন আফটারনুনে তার এইরকম বিপরীত স্বভাব। আচ্ছা, তাহলে এই হলো কন্ট্রারি। এই কন্ট্রারির মধ্যে সবচেয়ে বড় হলো হিপারসালফার। কনভিকশন অফ ডেথ, তার ধারণা হয়ে গেছে যে মৃত্যু এসে গেছে। তো কনভিকশন অফ ডেথ আমরা একটু ভালো করে অর্থটা জানি। কনভিকশন মানে কি জানেন না অর্থ?
কনভিকশন মানে কাউকে দোষী সাব্যস্ত করে না, দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয়, তাই দৃঢ় একটা ধারণা, বিশ্বাস উৎপাদন করা। সেই কনভিকশন অফ ডেথ, রোগীর মনে হয় মারা গেছে, এরকম হইতে পারে। তার মৃত্যু নিয়ে এরকম ধারণা হয় যে দৃঢ় বিশ্বাস, মৃত্যু চায়, কনভিকশন অফ ডেথ, কনভিকশন অফ ডেথ, যে তার দৃঢ় ধারণা সে মারা গেছে, এরকম। এটা তো একটা ডিলিউশন হতে পারে। আচ্ছা, যাই হোক, কনভিকশন অফ ডেথ বা এরকম হইতে পারে যে মারা যাবে সে এই সময়, এরকম হইতে পারে। তবে যাই হোক, আরো কারো ভালো ধারণা থাকলে বলতে পারেন কনভিকশন অফ ডেথ। আচ্ছা, তারপরে হচ্ছে ডেলিরিয়াম। আমরা তো দেখলাম সে প্রলাপ বকে, রাতের বেলা উদ্বিগ্ন হয়ে প্রলাপ বকে, এবং ডেলিরিয়ামের সময় সে কি করে, কামড়াতে চায়, বাইটিং। এর আগেও দেখেছি যে বাইটিং ডেলিরিয়াম ডিউরিং। তো বাইটিং, ডিজায়ার টু বাইট, প্রলাপ বকার সময় সে কামড়াতে চায়, কনস্ট্যান্ট ডেলিরিয়াম থাকতে পারে। এই ডেলিরিয়াম সাধারণত তারা আসে কোন সময়, তার যখন ব্রেনের সমস্যা হয়, এনকেফালাইটিস হয় বা মেনিনজাইটিস হয়, তখন তার এই অবস্থাগুলো দেখা যায়। সে প্রলাপ বকতে থাকে, সে প্রলাপের সময় কামড়ায়, কনস্ট্যান্ট ডেলিরিয়াম চলতে থাকে, ডেলিরিয়াম উইথ ক্রাইং, ডেলিরিয়াম উইথ ক্রাইং। ওই ডেলিরিয়ামের সময় সে কান্না করতে থাকে, এবং ক্রাইং হেল্প ফর, ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর, সে হেল্প, সাহায্য করার জন্য, সাহায্যের জন্য সে প্রলাপ বকার সময়, যখন সে প্রলাপ বকে তখন সে সাহায্যের জন্য চিৎকার করে, প্রলাপ বকার সময় সাহায্যের জন্য চিৎকার করে, ডেলিরিয়াম ফর হেল্প, ক্যান্থারিস। ডিলিউশন, এটা তো ডিলিউশন। আচ্ছা, যাই হোক, ডেলিরিয়ামে সে প্রলাপ বকে, প্রলাপ বকের সময় সে বাঁচাও বাঁচাও বলে, হয়তো সাহায্যের জন্য চিৎকার করে। তো ডেলিরিয়ামের মধ্যে ইরোটিক ডেলিরিয়াম, প্রলাপ যে বকে সেগুলো হচ্ছে সেক্সুয়াল বিষয়ক, ইরোটিক যৌন বিষয়ক। তো জ্বরের সময় ডেলিরিয়াম হইতে পারে, ম্যানিয়াকাল, মানসিক বাতিগ্রস্ত অবস্থায় এরকম ডেলিরিয়াম হইতে পারে, উইথ আইস ওপেন, উইথ আইস ওপেন, ননসেন্স ডেলিরিয়াম বলে, কি বলে না বলে আবল তাবল বলতেই থাকে, কোনো ঠিক ঠিকানা নাই, চোখগুলা খোলা থাকে, তখন চোখ খোলা অবস্থায় আবল তাবল প্রলাপ বকতে থাকে, সেখানে ক্যান্থারিস আছে। তো রেজিং, ডেলিরিয়াম রেজিং, রেজ তো প্রচন্ড রাগ, রেজ হলো প্রচন্ড রাগ। তো র্যাভিং, র্যাভিং মানে তো প্রলাপ, রেজ হলো দুর্বার, ক্রোধ, উন্মুক্ততা, ক্ষিপ্ত অবস্থা, প্রচন্ড রাগে ক্ষিপ্ত অবস্থা। ডেলিরিয়ামের মধ্যে তার এই প্রচন্ড রাগান্বিত অবস্থা পাওয়া যায়, র্যাভিং, র্যাজিং। তো বেলাডোনা তো এমনি জানি, ক্যান্থারিস এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন, ফার্স্ট গ্রেডের মেডিসিন। তারপরে ডেলিরিয়ামের মধ্যে হঠাৎ করে ওয়াইল্ড, হিংস্র হয়ে যায়, বন্য রূপ ধারণ করে। তো ফেন্সিস এক্সালটেশন অফ, নানান জিনিস কল্পনা করে এক্সালটেড হয়। এক্সালটেশন হয়, কি হয়, পরম আনন্দ, খুব বিভিন্ন জিনিস কল্পনা করে পরম সুখে আনন্দ পায়। এই পরম আনন্দ পাইছিলে আমরা কোন ওষুধ খেয়ে, কোন ওষুধ করে, ক্যানাবিস সিন্ডিকেটে বলি না, হ্যাঁ হ্যাঁ, তো সেইখানে পড়ছিলাম। তো কেউ আছে যে নানা জিনিস কল্পনা করে এরকম, এই যে ক্যানাবিস সিন্ডিকেটেও আছে, অনেক কল্পনা করে
মানে পরম আনন্দে থাকে সেখানে, হ্যাঁ, পরম সুখ। তো ক্যান্থারিসের মধ্যেও আছে জিনিসটা, ক্যানাবিস ইন্ডিকাতে আমরা এটা পড়েছি। ফ্যান্সিস লাসিভাস দেখেন যৌন চিন্তা করে, হ্যাঁ, ওই যে নানা কামুকতার চিন্তা, এগুলা কল্পনা করতে থাকে যে অমুক মেয়ে দেখলাম, তার সাথে এই করলাম সেই করলাম, বসে বসে এগুলাই কল্পনা করতে থাকে। মেয়েরা হইলে ছেলেদের নিয়ে এরকম কল্পনা করে। যাই হোক, যৌন বিষয়ক তাদের এরকম নানান কল্পনা, অলিক কল্পনা সে করতে থাকে। লাসিভাস ফ্যান্সি, সেখানে অরিগানাও আছে, আমরা অরিগানাম তো এর আগে পড়েছি। তো লাসিভাস ফ্যান্সি লিলিয়াম টিগের মধ্যেও আছে, প্লাটিনাতে নাই, প্লাটিনাতেও আছে। যাই হোক, অরিগানামে বেশি, ক্যান্থারিসের মধ্যেও আছে। তারপরে হচ্ছে ফিয়ার, দেখেন লিকুইড জিনিসে সে ভয় পায়, পানি পিপাসা আছে কিন্তু লিকুইড জিনিসে ভয় পায়। এই জন্য হয়তো কুকুরের কামড়ের মধ্যে আমরা জানি যে কি হয়, পানি দেখে ভয় পায়, জলাতঙ্ক হয়। তো এই ওষুধে কি ব্যবহার হয় জলাতঙ্কের মধ্যে? আচ্ছা, যাই হোক, তার পানি লিকুইড জিনিস দেখলে ভয় পায়, কিন্তু এই দেখেন লাইসিনের মধ্যে আছে, যেটা জলাতঙ্ক, স্ট্রামোনিয়াম, বেলাডোনা, এগুলো তো সবগুলো জলাতঙ্ক অবস্থা আসে। হাইসিনাস, ফিয়ার অফ ওয়াটার, যেটা আমরা দেখি জলাতঙ্ক, ফিয়ার অফ ওয়াটার, পানি দেখলে আতঙ্কিত হইতে পারে। ফিয়ার অফ ওয়াটার, এখানে লাইসিন খুব বড়, জল দেখে আতঙ্কিত হয়ে পড়ে। স্ট্রামোনিয়াম, হাইসিনাস, তো আমরা পড়তেছি ক্যান্থারিসও এখানে আছে, জলাতঙ্ক এখানে আছে। আমরা যেহেতু এখানে শুধু ফার্স্ট গেট আর সেকেন্ড গেট গুলো দেখতেছি, যেজন্য এটা আসে নাই। তো জল দেখে আতঙ্কিত হয়, তাহলে কুকুরে কামড়ানোর, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্কের মধ্যে আমরা তো ভ্যাকসিন নিবই, কিন্তু যদি এমন হয় ভ্যাকসিনও কাজ করতেছে না, তার মধ্যে প্রচন্ড জলাতঙ্ক দেখা দিয়েছে, সেখানে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারব। তাহলে লিকুইড জিনিসে তার পানি পিপাসা বেশি, কিন্তু লিকুইড জিনিসে ভয় পায়। জলাতঙ্ক যাদের হয় তারা কিন্তু শাইনি জিনিস দেখতে পারে না, চকচকে জিনিস দেখতে পারে না। তো দেখেন মিররে দেখে তারা ভয় পায়, হ্যাঁ, রুমের মধ্যে যে মিরর দেখে ভয় পায়। এটা লাইসিনেও আছে, ক্যান্থারিসেও আছে, স্ট্রামোনিয়ামও আছে। তো মিরর দেখে সে ভয় পায়। তারপর আরেকটা দেখছি যে সে যেগুলাই চকচকে জিনিস, আমরা মরিসনে পড়লাম যে যেগুলাই রিফ্লেক্ট করে, হ্যাঁ, রিফ্লেক্টিং করে, সেগুলাতেই সে ভয় পায়। ফিয়ার অফ রিফ্লেক্টিং অবজেক্টস, তো আমরা দেখি ওইটাতে আছে কিনা, যে মিররে তো ভয় পায়। আর একটা হচ্ছে ব্রিলিয়ান্ট অবজেক্ট, মানে যেগুলা চকচক করে, আর ক্যান নট ইনডিউর দ্যাম, ফিয়ার অফ, এগুলো দেখে ভয় পায়। তখন সেখানেও ক্যান্থারিস আছে। ওই যে ব্রিলিয়ান্ট অবজেক্ট, চকচকে যে জিনিসগুলো, যেগুলো রিফ্লেক্টিং অবজেক্ট, ব্রিলিয়ান্ট অবজেক্ট দিয়ে দেখতে। রিফ্লেক্টিং অবজেক্ট, ফিয়ার অফ রিফ্লেক্টিং অবজেক্ট, সেটা দেখতে বলছে ব্রিলিয়ান্ট। আর একটা হচ্ছে মিরর। তাহলে ব্রিলিয়ান্টটা দেখি, এটা চকচক করে, এরকম জিনিস সে সহ্য করতে পারে না, ভয় পায়। সেখানে লাইসিন আছে, ক্যান্থারিস আছে, ক্যানাবিস ইন্ডিকা আছে, স্ট্রামোনিয়াম আছে। এগুলো সবই জলাতঙ্কের মধ্যে এই লক্ষণগুলা প্রকাশ পায়। জলাতঙ্কের রোগের মধ্যে চকচকে জিনিস সে দেখতে পারে না, এগুলো প্রকাশ পায়। তো সেখানে ক্যান্থারিস, লাইসিন, স্ট্রামোনিয়াম এগুলো আছে। তাহলে জলাতঙ্ক রোগের মধ্যেও ক্যান্থারিস লাগতে পারে। ফরগেটফুল, সহজে ভুলে যায়। জেস্টার, বিভিন্ন হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে অঙ্গভঙ্গি করে। মন মরার মধ্যে এরকম মরস, যখন গোমরা হয়ে বসে থাকে, মন মরা থাকে, সেক্ষেত্রে এরকম জেস্টার, বিভিন্ন জিনিস সে করে। তো ধরেন এই যে আরেকটা হয়েছে যে গ্লিটারিং অবজেক্ট, চকচকে জিনিস, যেটা গ্লিটারিং অবজেক্ট, গ্লিটার যেটা চকচক করে,
আমরা দেখি গ্লিটারটা অর্থটা ভালো করে দেখে নিই। গ্লিটার গ্লিটার মানে হলো ঝলমল করা, ঝলমলে জিনিস, যে জিনিস ঝলমল করে, উজ্জ্বল, ঝলমলে, চকচকে জিনিস, সেই গ্লিটারিং অবজেক্ট তার সমস্যা বাড়ে। গ্লিটারিং এটা ওই ইয়ের কাছে, ওই যে শাইনি অবজেক্ট, ব্রিলিয়ান্ট অবজেক্ট একসাথে মিলাই দিলেই ভালো, আলাদা করার চেয়ে। তো যাই হোক, গ্লিটারিং অবজেক্টে তার সমস্যা হয়। হাইড্রোফোবিয়া, দেখেন হাইড্রোফোবিয়া যেটা বললাম, জলাতঙ্ক রোগ, হাইড্রোফোবিয়া, রেবিসের মধ্যে যেটা হয়, সেখানে ক্যান্থারিস ফার্স্ট গ্রেডের মেডিসিন। এটা কিন্তু আমি এর আগে জানতাম না। তো ক্যান্থারিস ফার্স্ট গ্রেডের মেডিসিন জলাতঙ্ক রোগের মধ্যে। লাইসিন সবার আগে, বেলাডোনা, আগের যুগে যখন ভ্যাকসিন ছিল না তখন বলা হয়তো যে বেলাডোনা এগুলা খাওয়াইলে অনেকের শুরুর থেকেই তখন তার ইয়া হয় না। বেলাডোনা, হাইসিনাস, ক্যান্থারিস, লেকেসিস, লাইসিন, স্ট্রামোনিয়াম, ফসফরাস। তো যাই হোক, এই যে প্রোফাইলেক্সিস, হ্যাঁ, টু প্রিভেন্ট এই কন্ডিশন, সেখানে দেখেন বেলাডোনা, ক্যান্থারিস, হাইসিনাস, লাইসিন, স্ট্রামোনিয়াম। তো আমাদের একটা এলাকায় আমার আব্বার ক্ষেত্রে হয়েছিল, আমার ঠিক মনে নাই এখন কোন ওষুধটা, খুব সম্ভবত স্ট্রামোনিয়াম বা হাইসিমাস এগুলো একটা হবে। মহিষের জলাতঙ্ক হয়েছিল, তাকে সময়ের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল না। সে যখন জলাতঙ্ক হয়ে গেছে, সেই অবস্থায় তো মারা যাওয়া ছাড়া উপায় নাই, কিন্তু সেটাকে স্ট্রামোনিয়াম হইতে পারে, এগুলো দেওয়ার পরে সেটা ঠিক হয়ে গেছিল। তো এই হাইড্রোফোবিয়ার ক্ষেত্রে ক্যান্থারিস একটা বড় মেডিসিন। তারপরে হচ্ছে হিস্টেরিয়া, হিস্টেরিয়ার মধ্যে লাগে ইমপ্রেশনেবল, সহজেই এদেরকে ইমপ্রেস করা যায়, প্রভাবিত করা যায়, সহজেই এরা প্রভাবিত হয়। তো ইমপ্রেশনেবল আমরা কালকে স্টেপি সিক্রেটে পড়ছি, সহজেই প্রভাবিত করা যায়। ইমপ্রেশনেবল ক্যান্থারিস এত সুন্দর করে কথা বলছে যে প্রেমে পড়ে গেছে, তো সহজেই তাকে প্রভাবিত করা যায়। আলসিটিল একটা বড় ওষুধ, তাই না? আলসিটিলের একটু পট্টি মারলে সে ইমপ্রেসড হয়ে যায়। তো যাই হোক, তো ক্যান্থারিস এরকম একটা ওষুধ। তাহলে নেক্সট আসে ইনসেনিটির মধ্যে ক্যান্থারিস ব্যবহার হয়। ইনসেনিটি, ইনসোলেন্স কি? ইনসোলেন্স হলো ইনসোলেন্স মানে কথায় যার কোনো বড়দের হোক বা যাই হোক, যার যে কাউকে রেসপেক্ট করে না, সম্মান দেখায় না, হ্যাঁ, অসম্মান দেখে, বেয়াদব টাইপের এরা, বুঝতে পারছেন? এরা খুব বেয়াদব। কনসালটেশনের সময় এই ধরনের রোগী অনেক সময় পাওয়া যায়, অলদো ফিউ উইল অ্যাডমিট টু ইট। অনেকেই যে সে যে বেয়াদব, এই কথাটা কোনো রোগী এসে বলবে না। এই জন্য তার অ্যাটিটিউড দেখবেন, তার অ্যাটিটিউড, তার এক্সেসিভ কজালনেস থাকে এন্ড কনফিডেন্স থাকে। কজালনেসটা কি? এক্সেসিভ কজালনেস মানে কার্য কারণের সম্বোধন, কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। কজালনেস। আচ্ছা যাক, যেটা পায় না ওটা থাক। তো যাই হোক, মূল জিনিসটা হলো যে তারা বেয়াদব, ইনসোলেন্স, কোন রেসপেক্ট নিয়ে কথা বলে না, হ্যাঁ, সম্মান দেয় না, সম্মান দিয়ে কারো কথা বলে না। তাহলে দেখেন আফটারনুনের মধ্যে তার এই ইনসোলেন্স আছে। আফটারনুনের মধ্যে কয়েকটা জিনিস দেখলাম না আমরা? আফটারনুনে একটা কি গেলাম, আফটারনুনে তার তর্ক করার স্বভাব বেড়ে যায়, তাই না? আফটারনুনে তার বিরুদ্ধ স্বভাব, বিপরীত কিছু করার
ইয়ে হয়, যেরকম কন্ট্রাডিকশন দেখছি, যে বিকাল বেলা তার তর্ক করার সময় বেড়ে যায়, তাহলে বেয়াদবি বাইরে যায় সেই সময় বিকাল বেলা তার। তো ইনসোলেন্স যারা রেসপেক্ট দিতে জানে না, সেগুলোর মধ্যে লাইকোপিডিয়াম, প্লাটিনা, বেরেট্রাম অ্যালবাম, আমাদের ক্যান্থারিস আজকে যেটা পড়তেছি সেখানেও আছে ইনসোলেন্স। তারপরে কি ইনসোলেন্স আফটারনুন, ইরিটেবিলিটি, এরা তো খুব খিটখিটে স্বভাব হয়, ভয়ানক খিটখিটে। ল্যামেন্টিভ, বিলাপ করে কান্দে, যেরকম ওই যে অনেকে কেউ মারা গেলে অনেকে আছে বিলাপ করে কান্দে, তো বিলাপ করে ক্যান্থারিস। বাবা গো মইরাই গেলাম গো। আচ্ছা, এই যে ইনসোলেন্স ব্যথার থেকে হইতে পারে, যেহেতু তার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এগুলো আছে, সেখান থেকে হইতে পারে, বা অন্য কোনো কিছু হইতে পারে। আরেকটা হচ্ছে কাছাকাছি জিনিস হলো মর্নিং এ হয় কি, লেমেন্টিং এর মধ্যে লম্বা লম্বা সেন্টেন্স বলে, হ্যাঁ, তো লেমেন্টিং। তারপরে আর মর্নিংটা হলো কি, সেটা এরম করে, তাই না, সেটা একদম বিলাপের মতোই, সেটা তো আর শব্দ করে। আর লেমেন্টিং এর মধ্যে মানে লম্বা লম্বা সেন্টেন্সই বলে, বিলাপ করে কাঁদে। তো লাম্পট্য, বিভিন্ন জনের সাথে টেম্পোরারি সেক্সুয়াল রিলেশনশিপ করে। এ লেজি, সে হলো লেজি, অলস। ক্যান্থারিস খুব অলস, কাজকর্ম করতে চায় না। সালফার তো অলসই, ক্যান্থারিস অলস, অনেক ওষুধেই দেখি অলস। যাই হোক, নাক্স ভূমিকা সারা জীবন কাজ পাগল থাকে, তার উল্টা দিকে থাকে, অলসও থাকে। তো অলস, সে অলস। তারপরে লিউডনেস ওই রকমই, সেক্সুয়ালের ব্যাপারে লজ্জা শরম নাই, সে ওই সবসময় সেক্স করতে চায়, আর কোনো বাজ বিচার নাই। হ্যাঁ, লিউডনেস এর মধ্যে কোনো বাজ বিচার নাই, কাইলেই হয়েছে। তো এইরকম সেক্সুয়াল রিলেশন করে লিউডনেস। ইতর, অশোভন, কামুক, লম্পট, ইতর টাইপের লম্পট, লুচ্চা এক কথায়। তো এ হলো লুডনেস, যারা আমরা এমনি বলে লুচ্চা টাইপের বলি, সেই লুডনেস এর মধ্যে আছে ক্যান্থারিস। আমাদের অন্যান্য ওষুধ যেগুলো আছে, প্লাটিনা আছে, লিলিয়ামটিক আছে, তারপরে স্টেপিসেগ্রিয়াও আছে। তো অশ্লীল এরা খুব। লিবার্টিনিজম, ম্যাডোরিনাম, টিবারকুলিনাম। লিবার্টিনিজম বলেন। কি ঠিক হলো? লিবার্টি স্বাধীনতা, স্বাধীন যারা, লিবার্টিনিজম মনে হয় স্বাধীন চেতা যারা। লিবার্টিনিজম লিবার্টিনিজম
Libertinism, the quality or state of being libertine, behavior of libertine. Libertine টা কি? A person, এমন একজন ব্যক্তি who is unrestrained by convention or morality. কেউ একজন বলে দেন। স্বাধীন চেতা হবে নাকি? স্বাধীন চেতা। তো বললামই তো, স্বাধীন চেতা হতে পারে, স্বাধীন চেতা। আচ্ছা, আরো বলতে থাকেন। আচ্ছা, লিবার্টিন অর্থ হলো চরিত্রহীন, লম্পট দিচ্ছে এখানে, বুঝতে পারছেন? কামুক লোক, কামুক লোক। আর একটু সময় নেই, এটার পিছনে আর একটু সময় ব্যয় করি। লিবার্টিন লিবার্টি মানে একজন পার্সন, এমন এক ব্যক্তি, স্পেশালি মেন, পুরুষ, who freely indulge in sensual pleasure without regard to moral principle. বুঝতে পারছেন? কোন নৈতিকতা নাই, কোন নীতিমালা সে পালন করা ছাড়াই, যার মেইন কাজই হলো ওই সেন্সুয়াল প্লিজার দরকার, তার ওই সেক্সুয়াল হয়, তারা সেন্সুয়াল প্লিজার। Free thinking, a characterized by free indulgence of sensual pleasure. তার মানে হচ্ছে Sensual অনৈতিকভাবে যে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। হ্যাঁ, মানে then sensual অনৈতিকভাবে pleasure যে কি? Sensual pleasure হলো ইনভলভিং গ্রেটিফিকেশন, তার মানে আনন্দ নেওয়া। সেন্স, সেটা ফিজিক্যাল হইতে পারে, বিশেষ করে সেক্সুয়াল প্লেজার আর কি। সে কোনো বাজ বিচার করে না, কোনো নীতি, তার কোনো নৈতিকতা নাই, সে কি করতে চায়, ওই এই কাজগুলা করতে চায়, সেক্সুয়াল কাজ, এগুলা এই ধরনের। এই ধরনের স্বভাব যাদের, সেটা হলো লিবার্টিনিজম। স্বাধীন চেতনা খালি, তার শারীরিক এবং সেক্সুয়াল প্লেজারটাই মুখ্য কথা, সেখানে কোনো নীতি, কোনো নৈতিকতার কোনো বিষয় নাই, এরকম পুরুষ মানুষ। তো লিবার্টিনিজমের মধ্যে এক কথা হয়েছে, ওই টিউবারকুলিনাম, ম্যাডোরিনাম, স্টেপিসিগ্রা, দেন প্লাটিনা, ওইগুলো সবগুলোর মধ্যে আছে। লিডিং অ্যান্ড আনরিস্ট্রেন্ড, যারা কোনো রিস্ট্রেন্ট নাই, তার ইমোরাল লাইফ, হ্যাঁ, অনৈতিক জীবন যাপন করে তারা। ফ্রি থিঙ্কার, সবকিছু ফ্রি থাকবে, এরকম ফ্রি সেক্স, ফ্রি সবকিছু, স্বাধীন চেতা থাকবে সে, স্বাধীন, তার সেক্সুয়ালের ক্ষেত্রে স্বাধীনতা চায়, মানে সবকিছু তসলিমা নাসরিন। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি উদাহরণ হচ্ছে এখন। এটা হলো লিবার্টিনিজম। আচ্ছা, যাই হোক, আর একটা কথা বলি বলেন। স্যার, তাহলে যে লিবার্টিনিজম, তারপরে লিউডনেস, তারপরে লেসিবিয়াস, এগুলা তো বিভিন্ন মানে মেডিসিন হয়েছে, কথা তো ঘুরে ফিরে একই। শুনেন, কারোর মধ্যে হয়তো মোরালিটি থাকে, অন্য কিছু থাকে, তাই না? ঘুরে ফিরে তো একই। দেখেন, ঘুরে ফিরে ওষুধও কাছাকাছি। আপনি যদি দেখেন, এই যে কি বলে, লাসিভিয়াস এর মধ্যে দেখেন,
লাসিভিয়াস এর ওরকম মধ্যে মোরালিটি নাই। শুনেন, লাইসিভিয়াস কামুক থাকলেও সে তো আর কোনো বাস বিচার করে না, এরকম না। ঠিক বলছেন, এগুলা আসলে পার্থক্য করা খুব মুশকিল। তবে লিবার্টিনিজম যে, সে হলো ওই যে স্বাধীনচেতা থাকবে, সবকিছু ফ্রি ফ্রি চিন্তা করে, ফ্রি সেক্স, ফ্রি সবকিছু ফ্রি, ধর্মকর্ম সে মানে না, ফ্রি থিঙ্কার ইন ম্যাটার্স রিলিজনের। স্যার এসিডপ্লুরো আবার এই ধরনের স্বাধীনচেতা মানুষ সেক্সের বিষয়ে। হ্যাঁ, এসিডপ্লুর ওটাও এই ধরনের স্বাধীনচেতা সেক্সের বিষয়ে। 1 মিনিট আসতেছে আমি। হ্যালো হ্যালো, জি স্যার, আমরা আছি স্যার। আছেন? তাহলে জি জি আছি। সেই ব্যক্তি যার কোনো নীতি নৈতিকতা সে মানে না, সে ফ্রিলি চলতে চায়, ধর্মের ব্যাপারে ফ্রি থিঙ্কার থাকবে, সে স্বাধীনভাবে চলবে, সে নিজের নিজের সুখ পাওয়ার জন্য যা কিছু করার ফ্রিলি সব পাবে, সেক্সুয়াল ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, এরকম ফ্রি চিন্তা ভাবনা। তো ওই যে সবচেয়ে ভালো উদাহরণ হলো তসলিমা নাসরিন, তো সে হলো লিবার্টিনিজম। আর লিবার্টিনিজমের মধ্যে শুধুমাত্র সেক্সুয়াল বিষয় থাকে না, অন্যান্য বিষয়টাও থাকে। ধর্মের ব্যাপারে আমি স্বাধীন থাকবো, ইচ্ছা হলে করবো, ইচ্ছা হলে করবো না, এরকম। তো লিবার্টিনিজমের মধ্যেও আপনার ওই ম্যাডোরিনাম, টিবারকুলিনাম একটা বড় ওষুধ, প্লাটিনা দেখেন ওই ওষুধ গুলাও আছে, প্লাটিনা, সেক্সুয়াল মেডিসিন, সেগুলো আছে। একটা স্বাধীন চেতা, ধর্মের ব্যাপারে স্বাধীন থাকবে, সেক্সের ব্যাপারে স্বাধীন থাকবে, তাদের জীবন যাপনই থাকে সেখানে কোন নিয়ম কানুন দ্বারা বাধা থাকবে না, আনরিস্ট্রেইন থাকবে, বাধাহীন থাকবে, তারা অনিয়ন্ত্রিত থাকবে, তারা এরকম ফ্রি থিঙ্কার। সবচেয়ে ভালো উদাহরণ যেটা বলছে ওইটাই, আমার কাছে ওইটাই মনে হয়েছে, তারা হয়েছে তাসলিমা নাসরিনের মতো। লিবার্টিনিজম পরে আসি যে আর কি আছে, লাভ, তার পারভার্সিটি, সেক্সুয়াল পারভার্সিটি আছে। সেক্সুয়াল পারভার্সিটির ক্ষেত্রে আমরা আরো কোন ওষুধে পড়েছি যে সেক্সুয়াল পারভার্সিটি আছে, মিউরেক্সে পড়ছি, তাই না? মিউরেক্সে পড়ছি, প্লাটিনাতেও পড়ছি, অরিগানামেও পড়ছি।
তারপরে স্টেবিসেগ্রিয়াতেও পড়ছে, ম্যাডোরিনাম, লাইকোপোডিয়াম, মানে যৌন যত বিকৃত উপায়ে যৌন ক্রিয়া করা যায় সেই ধরনের স্বভাব তার মধ্যে আছে। তো পিডোফিলিয়া, সেখানে প্লাটিনা আছে। পিডোফিলিয়া কি? একটা বিখ্যাত সিঙ্গার ছিল সম্ভবত পিডোফাইল, সে কে ছিল? মাইকেল জ্যাকসন মনে হয়। মাইকেল জ্যাকসন স্যার ছোট বাচ্চাদের সাথে সেক্স করতো। মাইকেল জ্যাকসন ছিল না? মানে ওর নামে এরকম অভিযোগ ছিল। স্যার মাইকেল জ্যাকসন ছোট বাচ্চাদের সাথে সেক্স করতো। পেডোফিলিয়া, সেক্সুয়াল ফিলিং ডাইরেক্ট টুয়ার্ডস দ্য চিলড্রেন, যাতে শিশুদের দেখলে তার মধ্যে যৌন অনুভূতি জেগে ওঠে। তো শিশুদের প্রতি যাদের যৌন ইয়া ছিল সেটা হলো মাইকেল জ্যাকসন একটা। তো এই পিডোফিলিয়া একদম বিকৃত, এগুলো তো একটা বিকৃত যৌন ইয়া। তো সেখানে আমরা প্লাটিনা দেখতে পাই, প্লাটিনা আছে। যাই হোক, লাভ, সেক্সুয়াল পারভার্সিটি আছে তার মধ্যে। তো যাই হোক, এটা হলো যেখানে যত ধরনের সেক্সুয়াল পারভার্সিটি থাকতো সেখানে হাইসেমিয়াস, লাইকোপোডিয়াম, ফ্লোরিক অ্যাসিড, ক্যান্থারিস, আর আগে যেগুলা পড়ছে অরিগেনাম, প্লাটিনা, মিউরেক্স, এগুলোর মধ্যেও আছে। তারপরে হচ্ছে মেনিয়া তো পাগলামি আছে, এর সেক্সুয়াল মেনিয়া থাকে, তীব্র এই মেনিয়া মেন্টাল ডিসঅর্ডার উইথ ইলেশন, হাইপার ইরিটেবিলিটি, লোকাসিটি, অ্যাবান্ডেন্ট আইডিয়া অ্যান্ড ইনক্রিজ মোটর অ্যাক্টিভিটি। যাই হোক, বিশেষ ক্ষেত্রে তারা বাতিকগ্রস্ত থাকে, মেনিয়া। তো সেই মেনিয়ার মধ্যে আমরা ক্যান্থারিসও দেখি, ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। তার মেনিয়াটা কখন বাড়ে দেখেন, যে একুইট মেনিয়া, একুইট তীব্র অবস্থায়, সেখানে ক্যান্থারিস একটা মেডিসিন। তারপরে আমরা একটু তাড়াতাড়ি করে শেষ করি, 8টা আমাদের বেজে গেছে, সময় শেষ। মেনিয়ার মধ্যে আছে একুইট মেনিয়া, তারপরে আছে মেনিয়ার সাথে প্রচন্ড রাগ থাকে, প্রচন্ড রাগ, যেটা মেনিয়ার সাথে প্রচন্ড রাগ থাকে, ক্রোধ অবস্থা থাকে, ক্রোধান্বিত অবস্থায় থাকে মেনিয়া। তারপরে মেন্টাল এক্সারশন তার পক্ষে করা কঠিন, মানসিক পরিশ্রম করা, সে মন মরা থাকে, নিম্ফোমেনিয়া থাকে, কামোন্মাদ থাকে, অবসেন্স, লিউড, ওই একই ধরনের কথাবার্তা, লম্পট। তাহলে লিউডনেস আছে, আবার অবসেন, লিউড, একই জিনিস বারবার, একই ধরনের রুব্রিক্স বারবার আছে। ব্যাপারটা এত কিছু থাকে না, যে কথাবার্তার মধ্যে অবসেন কথাবার্তা, অশ্লীল ছাড়া। তো এগুলো পার্থক্য কেমনে করবো? জিনিসটা একে, লিউডনেস আলাদা একটা রুব্রিক্স আছে, অবসেন্স, এই জন্য কোন জিনিস পার্থক্য না করতে পারলে দুইটা কম্বাইন করে নেব, একসাথে করে নেব। অবসেন মানে অশ্লীল, কথা, চিন্তা, বই, ছবি ইত্যাদি সম্পর্কে অশ্লীল, অশ্রাব্য, জঘন্য, অকথনীয়। তো তার মধ্যে এই অশ্লীলতা আছে। যাই হোক, অশ্লীল কথাবার্তা বলে বেলাডোনা, চামোনিয়া, প্লাটিনা। তো অশ্লীলতা ক্যান্থারিসের মধ্যেও আছে। তারপরে রেস, প্রচন্ড রাগ, এই যে কনভালশন হয়ে যায়, খিচুনির সাথে প্রচন্ড রাগ, ঘামের সময় প্রচন্ড রাগ, এই যে পানি দেখলেই তার প্রচন্ড রাগ উঠে যায়, যার কারণ তার হাইড্রোফোবিয়া আছে, চকচকে জিনিস পানি, at the
সাইড অফ ওয়াটার, ওয়াটার দেখলে তার প্রচন্ড রাগ এসে যায়। এগুলো হাইড্রোফোবিয়ার ক্ষেত্রে আমরা জানি, হাইড্রোফোবিয়ার ক্ষেত্রে ক্যান্সারের একটা বড় ওষুধ, সেখানে এই লক্ষণটা পাবো। স্যাডনেস আছে তার, স্যাটেরিয়ারাইসিস। স্যাটেরিয়ারাইসিস হলো পুরুষের মধ্যে, নিম্ফোমেনিয়া হলো মহিলাদের কাম উন্মাদনা, আর স্যাটেরিয়ারাইসিস হলো পুরুষের কাম উন্মাদনা। সেখানে ক্যান্সারিস হলো সবচেয়ে বড় মেডিসিন। এই জন্যই যারা মাস্টারবেশন না করে থাকতে পারে না, অনেক সময় বলছে যে ক্যান্সারিস 6 এরা খেলে তাদের মাস্টারবেশন করার স্বভাব দূর হয়। তো এও রাতের বেলা শুয়ে সে অনেক সেক্সুয়াল যৌন চিন্তা ভাবনা করে। ক্যান্সারিস শেমলেস, লজ্জাহীন হইতে পারে। তো স্ক্র্যাচিং উইথ হ্যান্ডস, তাদের একটা মানসিক অবস্থা হলো হাত দিয়ে কোন জায়গায় স্ক্র্যাচ করতে চায়, খাই যাইতে চায়, স্ক্র্যাচ করতে চায়। তো দেখেন সে ওয়াল থেকে যে চুনের কালার লাগায় না ওয়ালের মধ্যে, সে ওয়াল থেকে কি করে লাইন গুলা তুলে ফেলে, চুন গুলা উঠাই ফেলে ক্র্যাচ করে করে। তো এই একটা স্বভাব আছে তার মধ্যে, স্ক্র্যাচিং করার স্বভাব, আঙ্গুল দিয়ে কোনো কিছু খামচানোর স্বভাব, হাত দিয়ে কোনো কিছু খামচানোর স্বভাব। দেখা গেছে যে সামনে ওয়াল পাইছে, ওয়ালের যে রং গুলা ডিসটেম্পার থাক বা লাইন থাক যেগুলা, সেই খামচাই ওগুলা উঠাই ফেলতেছে, আঙ্গুল দিয়ে ক্র্যাচ করে করে সেগুলো উঠাই ফেলতেছে। একটা তার পেইন থেকেও এরকম হইতে পারে ক্যান্সারিস। তারা সেন্সিটিভ টু অল এক্সটার্নালি, বাহ্যিক যে কোনো উদ্দীপনার প্রতি খুব সেন্সিটিভ থাকে। শাইনিং অবজেক্ট, যেটা চকচকে অবজেক্ট, যেটা চকচক করে। গ্লিটারিং অবজেক্ট, শাইনিং অবজেক্ট বলতে একই জিনিস। চকচকে জিনিস সে দেখতে পারে না, ক্যান্সারিস। লাইসিন, হ্যাঁ, ক্যান্সারিস লাইসিন। স্ট্রিকিং, চিৎকার পারে, ব্যথায় চিৎকার করতে থাকে। ওই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় প্রস্রাবের তাদের হয়, ইউটিআই হয়, প্রস্রাবের ইনফেকশন হয়, তখন এটা বোঝার উপায় কি? বাচ্চারা প্রস্রাব করার সময় চিৎকার দিয়ে ওঠে, খুব জোরে চিৎকার দিয়ে ওঠে, প্রস্রাব করার সময় চিৎকার দিয়ে ওঠে। দেখেন এখানে সারসাপিরিল এই জাতীয় ওষুধ আছে, প্রস্রাবের ব্যাগ আসছে তার আগে চিৎকার দেওয়া শুরু করে, বোরাক্স, লাইকোপোডিয়াম, সারসাপিরিল। তো আর প্রস্রাব করার সময় চিৎকার দিয়ে ওঠে ক্যান্সারিস পেরেইরা ব্রেভা। তো এটার সাধারণত ওই প্রস্রাবের কারণেই, সমস্যার কারণে এরকম চিৎকার দেয়। আমার শিশুদের মধ্যে এটা পাওয়া যায়, বড়রাও চিৎকার দিতে পারে, মানে এতই জ্বলে তার যে প্রস্রাব করার সময় সে চিৎকার দিয়ে ওঠে। স্ট্রাইকিং, আঘাত করে। তারপরে স্টিপর মানে এই যে একদম অজ্ঞান অবস্থা। তো স্টিপর স্কিন, তার সারফেসটা থেকে ঠান্ডা, এটা শুধু একটাই ওষুধে আছে ক্যান্সারিসে, অজ্ঞান অবস্থা। সেখানে তার স্কিন সারফেস ধলে দেখা যায় একদম সারফেসটা একদম ঠান্ডা, গাটা একদম ঠান্ডা হয়ে আছে। আনকনসাসনেস, ওই যে আনকনসাস অজ্ঞান অবস্থা, কোল্ড সারফেস থাকে, আগে যেটা বললাম। ফেস গুলা লাল থাকে, ফেস তো লাল, অজ্ঞান হয়ে গেছে কিন্তু মুখটা একদম লাল, মুখটা লাল ক্যান্সারিস। তো আনকনসাসনেস, ফেস লাল। লাইং হওয়াল, শুয়ে থাকলে অজ্ঞানের মতো হয়ে থাকে। আচ্ছা যাই হোক, অজ্ঞানের মধ্যে লাইং হওয়াল, অজ্ঞান হয়ে আছে। স্ক্রিমিং এন্ড টসিং উইথ আর্ম দিয়ে, বাহু দিয়ে, বাহু কি করে আউট স্ট্রেস থাকে, বাইরের দিকে ছড়াই দেয় আর্ম গুলা, এবং তখন চিৎকার পারতে থাকে। হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে, সেটা বাহুগুলা লিম্বের স্ট্রেসিং থেকে হয়। উইপিং আছে, উইপিং, কান্না করে। কনভালশন ডিউরিং, খিচুনির সময়। তার মাথার মধ্যে যে লক্ষণ আছে,
কমপ্লেন্টস অফ হেড আছে দেখি, ইন্টারনাল হেড, ড্যান্ড্রাফ, মাথায় ড্যান্ড্রাফ হওয়া, মাথায় খুশকি হওয়া, মাথার মধ্যে ইরাপশন হওয়া, সেটা ওই যে ক্রাশ করে মেজেরিয়ামের মতো, মাথার মধ্যে ক্রাশ যুক্ত ইরাপশন, সেখানে ক্যান্থারিস আছে। আমরা যেগুলা দেখি আর্সেনিক, গ্রাফাইটিস, ক্লিমেটিস, মেজেরিয়াম, মার্কসন, সুরিনাম, ক্রাস্টি, তার মাথার ইরাপশন আছে। তারপরে মাথার ইরাপশন থেকে স্কার্ফ, এই যে ক্রাস্ট ওঠে, স্কার্ফি, চুল পড়ে যায়, ফলিং অফ হেয়ার, ডেলিভারির পরে, যাদের ডেলিভারি হয়েছে, বাচ্চা প্রসব হয়েছে, তারপরে দেখা যায় ডেলিভারি করে মাথার থেকে প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, একদম হ্যান্ডফুল, গোছায় চুল উঠে যায়। তো মাথার মধ্যে বার্নিং আছে, ব্রেনটা মনে হয় এমন ভাবে জ্বলতেছে যেন আগুনের মতো জ্বলতেছে, ব্রেনের এরকম অনুভূতি তারা আছে। এনকেফালাইটিস হলে ব্রেনের প্রদাহ, মেনিনজাইটিস হলে ব্রেনের যে কভারিং, সেই মেনিনজাইটিসের প্রদাহ, সেটা তার মধ্যে ওষুধটা লাগে। তো মাথা ব্যথা করে, ব্রেনেও ব্যথা করে, এবং ব্যথাটা জ্বালাকর ব্যথা, যে কোনো এক পাশে হইতে পারে, ভার্টেক্সে হইতে পারে। চোখগুলো ব্রিলিয়ান্ট, চকচকে, চোখ বন্ধ করলে চোখ তার অ্যাগ্রাভেশন হয়, সেই জন্য চোখ বন্ধ করতে, ক্লোজিং দ্য আইস, মাস্ট ক্লোজ দ্য আইস, তাকে অবশ্যই চোখ বন্ধ করে রাখতে হয়। দুইটা অবস্থায় আছে বিপরীত ধরনের চোখের সমস্যা, ডান চোখে বেশি হয়। তো চোখের প্রদাহ, ইনফ্লামেশন হবে, কনজাংটিভাইটিস এর মধ্যে ব্যবহার হইতে পারে। কনজাংটিভাইটিস এর মধ্যে ইনফ্লামেশন, বার্নস অ্যাগ্রাভেশন, যদি পুরে চোখের প্রদাহ হয়, সেখানে এই ক্যান্থারিসের কথা মনে করবেন। চোখ থেকে খোলা বাতাসে গেলে পানি পড়ে, চোখগুলা আধা খোলা থাকে, হাফ ওপেন থাকে। বার্নিং, এগুলা তো আছেই। স্টেয়ারিং, বিস্ফারিত নয়নে চেয়ে থাকে। স্ট্রেবিসমাস, চক্ষু টেরার মধ্যে ওটা আছে, দেখতে ওয়াইল্ড লুকিং, বন্য। আচ্ছা, কানের সমস্যা, কানের মধ্যে হয়, ডান কানের মধ্যে ময়লা হয়, কানের খোল বলি আমরা, ডান কানে বেশি হয়। কানের মধ্যে হিউমিং, রিঙ্গিং, রোরিং সাউন্ড হয়। কান ব্যথা আছে, মাস্টার্ডের ব্যথা আছে, টিয়ারিং পেন, এগুলা যেটাই হোক, এই সমস্ত ক্ষেত্রে এটা লাগতে পারে আর কি। নাকের যে ডিসচার্জ, সেটা খুব বিসিট হয়। আমরা তো এর আগে দেখেছি যে তার রেসপিরেটরি যে ব্রঙ্কাইটিস আছে, যে কফ বের হয়, সেটা খুব আঠালো কফ, বিসিট, টাফ ডিসচার্জ। পোস্টেরিয়র, নাকের পিছনের ভাগ থেকেও আছে, নাক ফুলে যাওয়া, মুখের কমপ্লেন্টের মধ্যে ব্যবহার হয়। তো ফেস পেল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, রেড হয়ে যায়, বিভিন্ন অবস্থা আছে। ঠোঁটগুলা ড্রাই থাকে। ইরিসিপিলাস, মুখের ইরিসিপিলাসের মধ্যে এটার ব্যবহার হয়। সাথে জিহ্বাটা লাল কালার থাকে, জিহ্বাটা একদম আগুনের মতো লাল থাকে। মুখের ইরিসিপিলাসের সাথে জিহ্বাটা একদম আগুনের মতো লাল থাকে। ইরিসিপিলাস তো আমরা দেখেছি, ইরিসিপিলাস, ফেসের ইরিসিপিলাস কেমন হবে, এই যে মুখটা এরকম লাল হয়ে যাবে, এবং এর সাথে জিহ্বাটা যদি দেখেন, জিহ্বাটা দেখলে তখন দেখা যাবে যে জিহ্বাটা একদম আগুনের মতো লাল। ইনসেক্টস, এটা না, আচ্ছা, ইরিসিপিলাস মানে দাঁত লেগে যাওয়া, এই সমস্যাটাও আছে। অজ্ঞান অবস্থায় হয়তো লগ্ধ হয়ে যায়। তো সুয়েলিং, ডিসকাশন, রেড। জিহ্বাটা যদি দেখেন, এর জিহ্বা থাকবে লাল, আগুনের মতো চকচকে লাল। হ্যাঁ, জিহ্বার সাইড গুলা লাল থাকবে, জিহ্বা সাদাও থাকতে পারে, হেভিলি কোটেডও থাকে।
জিহ্বায় যেরকম অ্যান্টিপ্রিড ব্লাইনের মতো অনেক প্রলেপ পরা থাকে, ক্যান্থারিসের মধ্যে এরকম প্রলেপ পরাও থাকতে পারে। আবার লালও পাবেন জিহ্বার, কয়েকটা অবস্থা আছে যে জিহ্বাটা একদম লাল থাকে, জিহ্বা আগুনের মতো লাল, যেরকম এটি স্মেলের সাথে এটার একটা মিল আছে, আগুনের মতো লাল জিহ্বাটা, জিহ্বাটা চকচক করে, গ্লিস্টেনিং। হ্যাঁ, ক্যান্থারিস ক্যালিবাইগ্রাম। তো অনেক কিছু, অনেক লক্ষণ আছে। মিউকাস মেমব্রেনের চামড়া উঠে যায়, জিহ্বার চামড়া উঠে যায়, এক্সপিরেশন হয় জিহ্বায়, যেটা মার্কসালে সিপিয়াতে আছে, ক্যান্থারিসের মধ্যেও আছে। কয়জন আছে আমরা দেখি, কমে গেছে সংখ্যা, তার মানে আর ভালো লাগতেছে না। তো শেষ করে দেই, এদিকে আর কি জিহ্বায় একটু তিতা স্বাদ থাকতে পারে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, মুখে আলসার টালসার হইতে পারে, দাঁত ওঠার সময় তার সমস্যা হয়, গ্রাইন্ডিং টিথ হয়, দাঁত কামড়ায়, গলার মধ্যে আলসার হয়, সাদা সাদা ঘা যেটা। আচ্ছা, এদিক থেকে ডিপথেরিয়ার মধ্যে ব্যবহার হবে, সেনসিটিভ টনসিলে ব্যবহার হইতে পারে। আমরা একবারে স্টোমাকে যেটা দেখি, ইরিটেশন হয়, ঢেকুর উঠে, খাওয়ার জ্বরের সময় কোনো রুচি থাকে না, বুক জ্বালা পোড়া করে, পানি খেলে আরো বাড়ে, খাওয়ার পরে বমি বমি ভাব, খাবারের প্রতি বিতৃষ্ণা, খাবার খেতে চায় না, হাজ থাকে তার, পানি পিপাসা থাকে, জ্বরের সময় অনেক পানি পিপাসা থাকে। পেটের উপরের অংশে তার অনেক হিট থাকে, আপার অ্যাবডোমেনে হিট, পেটের উপরের অংশে সে খুব গরম অনুভব করে। 5 গ্রেডের ওষুধ এটা। 272 নম্বর। এই যে একটা দেখেন, কফি খাইলে তার লিভারের সমস্যা হয়, যারা অনেক কফি খায় খায় লিভারের সমস্যা করছে। কে বলছিলেন? 272 নম্বর রুবিক্স 272 স্টোমাক অ্যাংজাইটি একটা কি যেন দেখলাম, এটা কি ধরনের হবে? উপরের দিকে 272। ও 272 স্টোমাক, তার এই যে উদ্বিগ্নতা, হ্যাঁ, অস্থিরতা, মানে যে একটা টেনশন, সেটা জানি এই পেটের থেকে আসে, এরকম তার অনুভূতি। যে আমরা উদ্বিগ্নতা ফিল করে অনেক সময় বুক দর্পণ বেড়ে যায়, তাই না? টেনশন হইলে বা ইয়ে হইলে অনেকের মাথায় অস্থিরতা অনুভব করতে পারে, এর উদ্বিগ্নতাটা জানি সব স্টোমাক থেকে আসে, এরকম। আচ্ছা, তারপরে আমরা আরো দেখি থার্স্টলেসনেসও থাকতে পারে, আমরা থার্স্টি দেখেছি। আর এদিকে হচ্ছে ডিসেন্ট্রিতে এটা খুব বেশি ব্যবহার হয়, পেটের মধ্যে ডিসেন্ট্রির মধ্যে বেশি ব্যবহার হয়। আমরা নিচে চলে যাই। ডায়রিয়া ডিসেন্ট্রির মধ্যে এগুলো ব্যবহার হয়। ডায়রিয়ার মধ্যে ওই রকম তীব্র ডায়রিয়ার মধ্যে আমরা মরিসনে যেটা বলেছেন যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ডায়রিয়া যাই হোক, সেখানে অত্যাধিক জ্বালা থাকে, অনেক অত্যাধিক কোথানি থাকে এবং ব্লাডে ডিসচার্জ যায়, ডিসেন্ট্রির মধ্যে ব্লাড যায়। তো ডায়রিয়া, একুইট ডায়রিয়া, ফানা ডায়রিয়া, ডিসেন্ট্রির মধ্যে জিহ্বার যে লক্ষণটা থাকে, এক্সপিরেশন অফ দ্য টাং, মার্কসেলের সাথে মার্কারের সাথে ভ্রম করে ফেলবে। হিমোরেজ, যেগুলা হিমোরেজ আটকে যায়, স্ট্র্যাঙ্গুলেটেড, পায়খানার রাস্তা থেকে রক্তকরণ হয়, পায়খানার রাস্তাটা ময়েশ্চার থাকে, ভিজা থাকে, পায়খানার রাস্তায় ব্যথা করে, সেটা দেখেন বার্নিং পেইন, পায়খানা করার পরে পায়খানার রাস্তা জ্বলতে থাকে। ডায়রিয়ার সময় ব্যথা করে, খুব টেনেসমাস থাকে, ডায়রিয়ার সময়
অনেক বেশি কোথানি থাকে, যেটা মার্কর সবচেয়ে বড় ওষুধ। তো খুব কোথানি থাকে ডায়রিয়ার সময়। স্টুলের আফটার স্টুল, এই যে জ্বালাকর ব্যথা, স্টিঙ্গিং পেইন, খুব টেনেসমাস থাকা, জ্বালা করা, একদমই পেইন, খুব টেনেসমাস, এগুলো থাকে। আর রেকটামের প্রোলাপসও হয়। স্টুল থেকে ব্লাডি স্টুল, ক্যান্থারিস ফার্স্ট গ্রেডের মেডিসিন, মার্কর ফার্স্ট গ্রেডের মেডিসিন। আচ্ছা, যাই হোক, তারপরে ব্লাডারে তো অনেক কমপ্লেক্স আছে, হিমোরয়েডস আছে। হিমোরয়েডস অফ ব্লাডারের হিমোরয়েডস এটা কোনোদিন শুনিনি। যাই হোক, যত ধরনের প্রদাহ আছে ব্লাডারে সব এইটার মধ্যে আছে। পেইনফুল, জ্বালা, এগুলা থাকবে। হিমোরেজিক, গনোরিয়া জনিত প্রদাহ, স্কারলেটিনে হওয়ার পরে প্রদাহ, নেকআপ ব্লাডারে প্রদাহ, প্রস্রাবের জ্বালা, কেটে ফেলার মতো ব্যথা, নড়াচড়ায় বাড়ে, এগুলো অনেক কিছু। প্রস্রাবের আগে পরে সময়ে সব জ্বালা যন্ত্রণা গুলো আছে। ইউরিনারি ব্লাডার কিডনি পর্যন্ত যায়। নেক অফ দ্য ব্লাডারের পেইন, সেটা ইউরেচ্ছা পর্যন্ত চলে আসে, ক্যান্থারিস। তো অনেক কিছু, প্রস্রাব আটকে যাওয়া, শিশুদের প্রস্রাব আটকে যাওয়া, সদ্যজাত শিশু প্রস্রাব করতেছে না, নিউবর্ন শিশুদের প্রস্রাব না হইলে সবার বড় ওষুধ হলো অ্যাকোনাইট। আমরা অ্যাকোনাইট দিই, তারপরে কোস্টিকামও দিই। ক্যান্থারিস একটা ওষুধ, দেখেন ক্যান্থারিসও একটা ওষুধ। কলেরার সময় প্রস্রাব আটকে যায়, প্রস্রাব আর খুব যন্ত্রণাকর, আটকে যাওয়া। যাই হোক, শেষ, আজকের পড়া শেষ। প্রস্রাব ফোটায় পরে অনেক কিছু আছে। শিশুদের মধ্যে পেইনফুল হয়, অনেক লক্ষণ, ঘন ঘন প্রস্রাব করে। আরেকটা জিনিস হলো, গনোরিয়ার পরে যদি বিয়ে হয়, মহিলারা প্রায়ই, গ্রামের মহিলারা এই সমস্যাটা বলে, প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা এগুলা করে। আমি দেখেছি যে প্রায় 90% রোগীরাই এই ক্যান্থারিস দ্বারা উপকার পায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যান্থারিস দিলে উপকার পায়। দেখেন, রানিং ওয়াটার দেখলে, কোন পানির স্রোত যাইতেছে, সেটা দেখলেই তার প্রস্রাবের ব্যাগ পায়, সেটা ক্যান্থারিস, লাইসিন এগুলোর মধ্যে আছে। যেটা বলতেছিলাম যে প্রস্রাবের খুব জ্বালা যন্ত্রণা, লক্ষণ যত যাই হোক, কিডনি স্টোনের মধ্যে এটা একটা বড় ওষুধ। কিডনি স্টোনের মধ্যে ক্যান্থারিস একটা বড় ওষুধ। স্টোন বেরোনোর সময় যখন খুব জ্বালা যন্ত্রণা প্রকট ভাবে দেখা দেয়, সেখানে এটা দিলে তখন উপশম হয়। তো কিডনি স্টোন, প্রস্রাব আটকে যাওয়া, গনোরিয়া সাপ্রেসর, প্রস্রাব আটকে যাওয়া, প্রোস্টেট গ্ল্যান্ডের কন্ট্রাকশন, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ডিসচার্জ, অনেক লক্ষণই আছে। যাই শেষ করে দিলাম। দেখেন, আরেকটা জিনিস আছে, এইটা কিন্তু সেদিন একটা রোগী আমাকে বলছে যে তার যখন ইজাকুলেশন হয়, বীর্যপাত হয়, তখন তার ওই বীর্যপাতের সময় তার ইয়া হয় পেনিসে, সে বলতেছে আমার পেনিসে খুব জ্বলে। তো এই লক্ষণে সালফার বেশি দেই। তো ক্যান্থারিসও সেটার একটা ওষুধ। ক্যান্থারিসও বীর্যপাতের সময় তার এর মধ্যে ইয়ের সাথে জ্বালা পোড়া করে। তো শেষ, আর পড়াবো না। নেক্সট কোনটা পড়বো? নেক্সট ক্লাসে আমরা কি পড়তে চান? স্যার আমরা কি অ্যাপিস করেছি স্যার? এপিস তো বিভিন্ন সময় পড়ছি, পড়লে আবার পড়া যাবে, সমস্যা নেই। অ্যাপিস করি স্যার। স্যার হার্টের মেডিসিনে যাই। হার্টের মেডিসিন সবগুলো, সবকিছুর মেডিসিন। ওই যে রুব্রিক গুলা পাইতে সুবিধা হয়, রুব্রিক গুলা জানা হয়, সবচেয়ে বড় হলো এটা।
এখন সবাই অ্যাটলিস্ট এখানে সব জানে। জেনারেল একটু লক্ষণ দেখে দিই, কারণ জেনারেল লক্ষণ তো আমাদের দরকার। জেনারেল লক্ষণটা একটু দেখে দিই, তাহলে শেষ করে দেবো এখানে। তো যে কোনো সাইড ধরে সমস্যা হয়, বিশেষ করে ডান সাইডে বেশি প্রবলেম। আর আফটারনুনে তার একটা বৃদ্ধি আছে, আফটারনুনে বৃদ্ধি, যেটা আফটারনুনে তো অনেক মানসিক অবস্থা দেখলাম, বিশেষ করে তর্ক করার স্বভাব আর আফটারনুনে বেড়ে যায় তার। তো বেয়াদবির মাত্রা আফটারনুনে বেড়ে যায়। তো আফটারনুনে একটা বৃদ্ধি আছে, রাতেও বৃদ্ধি আছে। তো অ্যাবসেস হয়, ইন্টারনাল অর্গানে বিভিন্ন জায়গায় অ্যাবসেস হয়, পোড়া হয়, বাতাসে জাপটায় তার সমস্যা বাড়ে, গোসলে তার বৃদ্ধি, এবং সে গোসল করতে চায় না। গোসলে তার বৃদ্ধি আছে এবং সে গোসল করতেও চায় না। ক্যান্সারিস, ক্যান্সারিস গোসল করতে চায় না। অ্যাভারশন টু বাথিং, অ্যাভারশন টু বাথিং, সেখানে দেখেন ক্যান্সারিস সেকেন্ড গ্রেড। আর এটা দিয়ে এপিসমেলের সাথে একটা পার্থক্য করতে পারবে, কারণ এপিসমেলে গোসল করলে তার উপশম হয়, হ্যাঁ, আর ক্যান্সারিসে গোসল করতে চায় না, গোসলে তার অ্যাগ্রাভেশন হয়। ক্যান্সারিসে তার গোসলে অ্যাগ্রাভেশন হয়, এপিসমেলে গোসলে উপশম হয়, পালসিটিলায় গোসলে উপশম হয়। তো এখনো আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপ, এমন টায়ার্ড লাগে না নাকি আপনার? কি জানি, এমনিতে অন্য সময় টায়ার্ড লাগে, পরের সময় তার টায়ার্ড লাগে না।